আসসালামু আলাইকুম সবাইকে জিরো টু ডিএমসিয়ান প্রোগ্রামের নতুন আর একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। সো বরাবরই আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো এই চ্যাপ্টারটা দেখে অনেকের একটু ভয় লাগে। ভয় লাগার রিজনটা হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আসে, আর আমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এরা ম্যাথমেটিক্স একটু কম প্র্যাকটিস করি। সো সমস্যা নাই, সিয়াম ভাইয়া আসি, তোমার কতটুকু কি ম্যাথমেটিক্স লাগবে সেই জায়গাটা আমরা দেখাই দিব। সো মোটামুটি ম্যাথমেটিক্স পার্টটা পরিমাণগত রসায়ন থেকে আসে, গুণগত রসায়ন থেকে আসে, রাসায়নিক পরিবর্তনে একটু ম্যাথ আছে কিন্তু ওখান থেকে থিওরিটিক্যাল পার্ট দিয়ে আসলে কাভার হয়ে যায়। পরিবেশ রসায়ন থেকে কিছু ম্যাথ আসতে দেখা যায়, ঠিক আছে। আর তড়িৎ রসায়ন থেকেও ছোটখাটো ম্যাথ মাঝে মাঝে আসে, নাও আসে। সো ব্যাপারটা কি, পরিমাণগত রসায়ন যেটা আমাদের ম্যাথমেটিক্সের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ঠিক আছে। সো এখানে আমাদের প্রথমে আমরা ওভারঅল সামারিটা দিয়ে দিছি, টপিকস লিস্টটা দিয়ে দিব। যে টপিক লিস্টটা আমরা একটু দেখে নিই। টপিক লিস্টের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখো সুন্দরভাবে কিছু টপিককে হাইলাইট করা হয়েছে। ফার্স্টে দেখো মোলারিটি, ঠিক আছে। সো বেসিক্যালি সূত্র যেগুলো আমাদের হচ্ছে এস সমান 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, ডাব্লিউ সমান এস এমভি বাই 1000, এই দুইটা সূত্র দিয়ে ম্যাক্সিমাম তোমার যে ম্যাথগুলো আছে করে ফেলা যায়, ঠিক আছে। সো মোলারিটির ব্যাপারটা এখানে চলে আসে। সেকেন্ড আমাদের হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একটা থিওরিটিক্যাল পড়ালেখা, এর এক্সাম্পলগুলো অনেক বেশি আসে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। সো দেখো অ্যাডমিশন টেস্টের 3 স্টার দেওয়া। ওকে, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু মাস্ট আসে এই কোশ্চেনটা। যেমন বিভিন্ন নির্দেশকের নাম, তারপরে হচ্ছে তাদের কালার, তাদের পিএইচ এর যে রেঞ্জটা, সেই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটায়। জারক ও বিজারক এখান থেকে একটা কোশ্চেন আসবে বলে ধরেই নেওয়া যায়। তারপর প্রশমন বিন্দু এখান থেকেও কোশ্চেন আসবে বলে ধরেই নেওয়া যায়। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড থেকেও কোশ্চেন আসে, মানে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে, ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আসে, থিওরিটিক্যাল কোশ্চেনও আসে, ঠিক আছে। মানে অর্গানিকের পরে যদি সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে বলা হয়, সেটা পরিমাণগত রসায়ন। আচ্ছা, তারপরে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, যেটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, বাট যতটুকু আমাদের যদি কোশ্চেন আসে আমরা দেখব। কোশ্চেন এখান থেকে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের আমাদের কিছু কিছু সূত্রে দেখবা কিছু তথ্য জানা লাগে, সেই তথ্যগুলো নিয়ে কোশ্চেনটা বেশি আসে। নির্দেশক তো বলছে, এখান থেকে আমি নির্দেশকের কথাটা বলে দিছি, অনেক ইম্পর্টেন্ট। ক্রোমাটোগ্রাফি এই চ্যাপ্টারে আছে, আবার আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে আছে। সো এখানে ক্রোমাটোগ্রাফির বিভিন্ন হচ্ছে পূর্ণরূপগুলো আছে, বা ক্রোমাটোগ্রাফির কয়েকটা ভাগ আছে, সেগুলো টুকটাক আসে। আর সমতার বিশুদ্ধতা যেটা, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশনে অনেক কম আসে, বাট এইচএসসিতে এটা সুপার ইম্পর্টেন্ট। এইচএসসিতে এটা সুপার ইম্পর্টেন্ট, বাট মেডিকেল অ্যাডমিশনে কেন জানি এই সমতার কোশ্চেন এখন পর্যন্ত আসতে দেখা যায় নাই। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে ওভারভিউটা আমরা দিয়ে নিলাম। আমাদের এবার আমরা কোশ্চেনের মধ্যে চলে যাব। সো প্রথম কোশ্চেন যেটা করছে, সেখান থেকে আমরা একদম একটা সুন্দর কনসেপ্ট পড়ে নিব। পড়ে নেওয়ার পরে দেখবা পরের কোশ্চেনগুলো অনেক ইজিলি সলভ করতে পারতেছো। সো দেখো এখানে একটা কোশ্চেন বলছে, নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য। কথাটা একটু ভালো করে বুঝো, বিজারক পদার্থ। এখন আমি তোমাকে ডিরেক্ট এই কোশ্চেনটা সলভ না দেখায় আমি তোমাকে কিছু কনসেপ্ট আলোচনা করে দিই। তুমি মনে রাখবা ভাইয়া জারণ মানে কি, তুমি মনে রাখবা কি আমি কি বলতেছি, জারণ মানে মনে রাখবা, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রনের ছাড়ন মানে হচ্ছে জারণ মান বারণ। তার মানে ইলেকট্রন ছেড়ে দিলে তাকে বলা হবে জারণ, এবং জারণ মান তখন কি হবে, বৃদ্ধি পাবে, জারণ মান বারণ হবে। আর বিজারণ মানে কি ভাইয়া, তাহলে উল্টাটা, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। আর ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে জারণ মান কি হবে, উল্টা কমে যাবে, তাহলে জারণ মান কি হবে, হ্রাস পাবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যেই মৌলের জারণ হয় তাকে বলা হয় বিজারক। যেই মৌলের জারণ হয় তাকে বলা হয় কি ভাইয়া, বিজারক, তাকে বলা হয় বিজারক। আর যেই মৌলের বিজারণ হয় তাকে বলা হয় জারক। তার মানে বিজারণ যার হবে তাকে উল্টা জারক বলবা, আর যার জারণ হবে তাকে তুমি বিজারক বলবা। এখন দেখো এই তথ্যগুলো থেকে আমি যে কোশ্চেনটা আমার আসছে, বিজারক পদার্থের বৈশিষ্ট্য, আমি কি বিজারক বললে কি মনে রাখবো, যাকে বিজারক বলবো তার আসলে কি হবে, জারণ হবে। আর জারণ মানে কি, একটু আগে দেখছো ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করা, তাহলে আমাদের বিজারক পদার্থের বৈশিষ্ট্য কি, ইলেকট্রন ত্যাগ করা বা ছাড়ানো, বা হচ্ছে ইলেকট্রন হারানো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমটার অ্যান্সার কিন্তু ইজিলি পেরে গেছি। সো এখান থেকে একটা টাইপ চলে আসলো, একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে কি ভাইয়া, বিজারক। সো সামনে জারক বিজারকের অনেক এক্সাম্পল তোমার আসবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সামনেই পেয়ে যাব। সো আমাদের প্রথম কোশ্চেন আমরা বুঝে গেছি। আমরা এখন যে কাজটা করব, আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সো আমরা একটু ওয়েট করি, একটু লোড হয়ে
এতে টাইম লাগবে, ফাইলগুলো বড় হচ্ছে তোমাদের, অর্গানিকে দেখছো। সো সেম ভাবে এখানেও আমাদের ব্যাপারটা। সো আমরা হচ্ছে পরের কোশ্চেনটায় চলে যাচ্ছি। এখানে থিওরিগুলো আছে, আমরা থিওরিগুলো দেখবো, সমস্যা নাই। আচ্ছা, পরের কোশ্চেনটা বলতেছে হচ্ছে নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্যতা কথাটা কি? সামঞ্জস্যতা মানে মনে হয় অনেকটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, দুইজন দুই রকম ছিল কিন্তু এক লাস্ট অ্যাডজাস্ট করে নিল, ব্যাপারটা এরকম। সো দেখো, এখন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো প্রথম বিক্রিয়াটা যেটা দেওয়া আছে, এই বিক্রিয়াটার দিকেই তাকাও, তুলো এটা H2S প্লাস সালফার ডাইঅক্সাইড রিয়াকশন করে কি তৈরি করছে? H2O আর হচ্ছে 3 অণু সালফার। সো তুমি একটা দেখবা আমাদের বিক্রিয়কে দুইটা হচ্ছে বিক্রিয়ক আছে, দুইটা অংশ আছে। প্রথম যেটা এখানেও সালফার আছে, সেকেন্ডটাও সালফার আছে। প্রথম যে সালফার, এখানে সালফারের জারণ মান কত? বাই হাইড্রোজেনের +1, দুইজন মিলে আছে +2, তাহলে সালফার ইটসেলফ এখানে কি -2। এই জায়গায় অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -2 দুইজনের জন্য -4, তাহলে সালফার ইটসেলফ এখানে কি ভাই +4। তাহলে এই যে সালফার এখানে আছে -2 অবস্থায়, এখানে আছে +4 অবস্থায়, তার মানে দুইটা ভিন্ন অবস্থায় আছে। কিন্তু তারা যখন বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করলো, তখন দেখা গেল এই জায়গায় যে সালফারটা আছে, এই সালফারটার জারণ মান হচ্ছে মুক্ত অবস্থায়, মানে 0। তার মানে তুমি চিন্তা করো, সালফার এই জায়গায় ছিল -2, এই জায়গায় ছিল হচ্ছে +4। তারা যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে অ্যাডজাস্ট করে শুধুমাত্র একটা জারণ মানে এসে বসে গেল। তো এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সামঞ্জস্যতা বিক্রিয়া। দুই রকম ছিল, অ্যাডজাস্ট করে আমরা একরকম হয়ে গেলাম, ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো সামঞ্জস্যতা বিক্রিয়ার হচ্ছে এক্সাম্পল তাহলে আমাদের এ নাম্বারটা, ঠিক আছে? সো এরকম দেখবা তোমার দুই সাইডে মানে বিক্রিয়কে থাকবে 2 মোল, বিক্রিয়কে থাকবে সেম জিনিস হচ্ছে দুইটা, যেখানে জারণ মান 2 রকম থাকবে, আর উৎপাদে এসে কি হবে? উৎপাদে এসে তারা একরকম হয়ে যাবে, ঠিক আছে? সো জিনিসটা হবে অনেকটা এরকম। সো এখানে তো দুইজন নাই, তাহলে এটা বাদ। এখানে কিন্তু তুমি যদি খেয়াল করো, এখানে 2 রকম কেউই নাই, এখানে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন সবই আলাদা আলাদা। সো এটা হচ্ছে না। আর এখানেও দেখো মানে ক্যালসিয়াম ফ্লোরাইড এর সাথে সিলভার নাইট্রেটের এই মৌলের সাথে এই মৌলের কোনো মিলই নাই, তাহলে তুমি কেমনে সামঞ্জস্যতা মিলাবা? সামঞ্জস্যতা মানে হচ্ছে বিক্রিয়কে যারা আছে তারা ভিন্ন অবস্থায় ছিল, উৎপাদে তারা সিমিলার অবস্থায় চলে গেছে, এটা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, অসামঞ্জস্যতা বিক্রিয়া কি? অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে ইংলিশে যেটাকে বলা হয় ডিসপ্রপোর্শন রিয়াকশন। অসামঞ্জস্যতা বা ইংলিশে এটাকে বলা হয় ভাইয়া ডিসপ্রপোর্শন রিয়াকশন, ডিসপ্রপোর্শন রিয়াকশন। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা একটু আমি দেখাই দিচ্ছি। ধরো তোমার এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, ধরো এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করছে। সো সোডিয়াম পজিটিভ বা ক্লোরিন নেগেটিভ, প্রথমে এটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, তারপরে এটা NaOCl তৈরি করে। ধরো এই দুইজন তৈরি করছে, পানি তৈরি করলো, ওটা লিখলাম না। এখানে তুমি খেয়াল করো, আমার যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের জারণ মান হচ্ছে এখানে 0। তুমি যখন সোডিয়াম ক্লোরাইডে যাবা, সোডিয়াম প্লাস ক্লোরিন হচ্ছে -1, যখন তুমি NaOCl যাবা তখন এটা হয়ে যাবে +1। সো একই ক্লোরিন এখানে আছে 0 অবস্থায়, আর এখানে সে হয়ে গেছে -1, এখানে হয়ে গেছে সে +1। যখন এরকম হবে বিক্রিয়কে কোনো একটা মৌল বা যৌগ, তার মধ্যে যে মৌলটা আছে সেটা জারণ মান যখন উৎপাদ হবে, জারণ মান হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন তাকে বলা হবে অসামঞ্জস্যতা বিক্রিয়া। বা আরেকভাবে বলতে পারো, ক্লোরিন এখানে 0 আছে, এই 0 থেকে এখানে কি হয়েছে? +1 হয়েছে, জারণ মান বাড়ছে, মানে এই জায়গায় তার জারণ হয়েছে। আবার এই ক্লোরিন এখানে ছিল 0, এই 0 থেকে সে এখানে এসে হয়েছে হচ্ছে -1, তাহলে এই জায়গায় তার একই সাথে বিজারণ হয়েছে। সো যে বিক্রিয়ায় কোনো একটা মৌলের একই সাথে জারণ বিজারণ হচ্ছে তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। সো আমরা সামঞ্জস্যতাও পড়ছি, আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়াও পড়ে ফেলছি। সো আশা করি আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার। সো পুরো কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অ্যান্সারটা মিলাই নিলাম। এখন আসো যে আমাদের এখানে অনেক কথা আছে, আমরা আস্তে আস্তে পড়বো সেগুলো। আমরা এখন আসো এই কোশ্চেনটায় চলে আসি। সো আমাদের এখানে একটা কোশ্চেন বলতেছে, যেটা বলতেছে হচ্ছে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। সো 250 ml মানে ভি দেওয়া আছে, 0.1 মোলার মানে এস দেওয়া আছে। সোডিয়াম কার্বনেটের মোলার ভর আমরা জানি হচ্ছে মোটামুটি 106, সোডিয়ামের হচ্ছে 23 দ্বিগুণ 46,
কার্বনের হচ্ছে 12, 46 আর 12 58, আর হচ্ছে অক্সিজেনের 16 × 8 48, 58 আর 48 106। ডিরেক্টলি মনে রাখবা ভাইয়া, সোডিয়াম কার্বনেটেরটা মাস মনে রাখবা। সোডিয়াম কার্বনেট হচ্ছে 106, আমি একটু লিখে দিই কয়েকটা যৌগ। তারপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে 40, দেখলেই পারা লাগবে। ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে ভাইয়া 100, ঠিক আছে। তারপরে চিনি C12H22O11, সুক্রোজ যেটা হচ্ছে 242, তারপর গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে ভাইয়া কত 180, সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে 98, ঠিক আছে। তারপর NaCl সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে 58.5। এই যে আরো অনেকগুলোই আছে ভাইয়া, আমি এইগুলোই মনে করতে পারতেছি আপাতত। সো এইগুলো দেখা মাত্রই তোমাকে পারা লাগবে। আচ্ছা, সো এখন তাহলে এখানে আমার W বের করতে হবে। সো W সমান আমরা সূত্রটা সবাই জানি, SMV ডিভাইডেড বাই 1000। সো সূত্র দিয়ে তুমি ক্যালকুলেশন করেই ফেলতে পারো, সব ভ্যালু দেওয়া আছে বসাই দিব। S এর ভ্যালু হচ্ছে 0.1, V এর ভ্যালু হচ্ছে 250, আর M এর ভ্যালু হচ্ছে 106, আর 1000 হচ্ছে এটা। যখন আমার নিচে 1000 থাকবে তখন ভিটা আমি ml এ বসাবো। সো ml এই বসাইছি। সো এখান থেকে ক্যালকুলেশন ইজিলি করে ফেলা যায়। ক্যালকুলেশন যদি করো, এই শূন্য কাটে, তারপর 25 দিয়ে 100 কে কাটলে এখানে আসে 4, সো 4, তারপরে হচ্ছে এখানে আসে হচ্ছে 10, এই যে 106, আর এটা হচ্ছে কত আসে 1, 106, আর এটা আছে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 10.6, তার মানে এটা আসে 10.6 ডিভাইডেড বাই 4। তো 10.6 ডিভাইডেড বাই 4 মানে 4 4 দুগুণ 8 3 4 12, 4 দুগুণ 8 3 4 12, তাহলে 2 আর 3 এর মাঝে কিছু একটা। সো 2 আর 3 এর মাঝে আছে একটাই, সেটা হচ্ছে 2.65 গ্রাম, 2.65 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে 2.65 গ্রাম। সো এটা ইজিলি পারলা দেখে মনে হচ্ছে ভাইয়া এটা এইভাবে আমরা করে ফেলবো। আমি এটার একটা শর্টকাট টেকনিক তোমাকে দেখাই দিই। এই টেকনিকটা আমি এবার আমার ডেন্টালের কোশ্চেনের আগেই তোমাকে আমি দেখাইছিলাম, আমাদের ব্যাচে যারা আছো তারা হয়তো জানো। সো তাদের খুবই ইজিলি এটা আশা করি হয়ে গেছে। সো দেখো এখানে বলছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের মোলার ভর কত 106, 1 মোলে থাকে হচ্ছে 106 গ্রাম, তার মানে তাহলে 106। তোমাকে বলছে 250 ml, তার মানে 1 হচ্ছে 1 লিটার মানে কি 1000 ml, 1000 ml এ তাহলে 106 থাকে, তাহলে 250 ml মানে কি 106 কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 106 কে 4 দিয়ে ভাগ করা মানে কি আগে হাফ করো, তাহলে এটা হয় 53, তারপর আরো হাফ করো, তার মানে এটা হচ্ছে 26.5 এত গ্রাম। তাহলে এত গ্রাম যেটা আছে এটাই তুমি কিন্তু দাগায় ফেলতে পারো, বি কেয়ারফুল। এটা না, তোমাকে বলছে আরো 1 মোলার বলে না 0.1 মোলার, তাহলে 1 মোলারের 10 ভাগ করলে 0.1 হয়, তার মানে আরো 10 ভাগ করা লাগবে, তার মানে এটা হবে 2.65 গ্রাম। কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করি নাই, আমি খালি মাথার মধ্যে কিছু সংখ্যা হাফ হাফ করে ক্যালকুলেট করছি, আমার অ্যান্সার চলে আসছে। কিসের W সমান SMB, কিসের W সমান SMB বাই 1000, কিচ্ছু সূত্র লাগবে না, আমি যদি আমার প্যাটার্নে ফেলাই দিতে পারি, তার মানে আমার অ্যান্সার কি হবে ভাইয়া, অ্যান্সার হবে 2.65 গ্রাম। ঠিক আছে, তো আমি এই জায়গায় একটু টাইম নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন টাইম নেওয়াটা হলো। আচ্ছা, পরেরটায় আমরা যাচ্ছি এসটিপিতে। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? সো এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত, এই জিনিসটা পড়ার জন্য আমরা যে জিনিসটা দেখব, এসটিপি আর এসএটিপি এটার একটা পার্থক্য আমরা দেখে নিচ্ছি। সো এসটিপিতে আমরা জানি, এসটিপিতে টেম্পারেচার, প্রেসার আর হচ্ছে ভলিউমটা আমরা একটু দেখে নিব। সো এসটিপিতে কোনো একটা গ্যাসের টেম্পারেচার হয় ভাইয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে এসএটিপিতে হয় কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এসটিপিতে কোনো একটা গ্যাসের প্রেসার হয় 1 atm, এসএটিপিতেও সেটা হয় 1 atm, আর ভলিউম যেটা হয়, ভলিউম ভাইয়া হয় হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, আর এইটা হয়ে যায় 24.8 লিটার। ঠিক আছে, এসএটিপিতে। সো এসটিপিতে আমাদের বইয়ে যেটা আছে, এসটিপি আর এনটিপিটা সেম বলা হয়েছে। সো এসটিপিতে যা শিখলাম মনে রাখবা, কোনো একটা গ্যাসের এনটিপিতে আমাদের বই হিসাবে সেটা সেম, কিন্তু আসলে সেম না, বই অনুযায়ী সেম। আচ্ছা, সো এখন তাহলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে এটাকে কেলভিনে নিয়ে যাও, তাহলে এটা আসবে কত 273 কেলভিন, আর 25 ডিগ্রি যেটা আছে এটা হবে 298 কেলভিন। ঠিক আছে, 1 এটিএম। আচ্ছা, এটিএম চাপ এবং হচ্ছে আয়তনের যে জায়গাটা, এটা আমরা সামনে দেখাই দিব, সমস্যা নাই, আপাতত আমরা এতটুকু দেখি। সেটা হচ্ছে এখন আমাদের বলতেছি কি এসটিপিতে, এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন, মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন,
এক মোল গ্যাসের আয়তন, সেটা আমরা সবাই জানি, এক মোল গ্যাসের আয়তন আমরা সবাই জানি 22.4 লিটার। 22.4 লিটার, ইজি একটা কোশ্চেন করছে। ওকে, সো আমাদের কিন্তু এই জিনিসগুলো পারা লাগবে। নেক্সট আমরা যাচ্ছি এনটিপিতে। এই যে এসটিপির পরে এনটিপি চলে আসছে। সো আমাদের এনটিপি বললাম, আমরা এসটিপি ধরে ম্যাথটা করব। সো এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে? সো আমরা একটু মনে রাখবো এরকম যে এই জিনিসটা, এই থিওরিটা সবাই মাথায় একটু ঢুকায় নাও। আসলে মোল সংখ্যাটা কি, মোল জিনিসটা কি? মোল জিনিসটা হচ্ছে, ধরো আমি তোমাকে কার্বন ডাইঅক্সাইড বলছি, তো আমি তোমাকে কার্বন ডাইঅক্সাইড বলছি, তুমি আমাকে উত্তর দিবা কি জানো? এটার মোলার আণবিক ভর 44, এটাকে গ্রাম এককে প্রকাশ করবা। তো আমি তোমাকে কার্বন ডাইঅক্সাইড বলছি, তুমি আমাকে উত্তর দিবা কত? 44, গ্রাম এককে প্রকাশ করবে এটাকে। আমি তোমাকে সালফিউরিক অ্যাসিড বলছি, তুমি আমাকে অ্যান্সার দিবা কি ভাইয়া? 98, এটাকে গ্রাম এককে প্রকাশ করবা। যে পরিমাণটা পাচ্ছ এটাকেই বলা হবে এক মোল। তার মানে কোনো একটা যৌগকে তার আণবিক ভরে প্রকাশ করে যদি গ্রাম ইউনিটে প্রকাশ করো, যে পরিমাণটা পাবা সেটাকে বলা হবে এক মোল। এখন এক মোলের মধ্যে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে, তাহলে এক মোল সমান এই এক মোল 44 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.023 10⁻20 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। সো এখানে দেখো, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যৌগ, তাহলে এত সংখ্যক এখানে অণু থাকবে। সালফিউরিক অ্যাসিডও এখানে একটা যৌগ, তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23 সংখ্যক অণু থাকবে। কি থাকবে ভাইয়া? অণু থাকবে। এই জিনিসটা মাথায় রাখবো। এখন এই যে কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত? এসটিপিতে আয়তন হচ্ছে এক মোল, এটাই তো এক মোল। এক মোল গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এটা যদি এসএটিপিতে ধরো তাহলে এটা হচ্ছে 24.8 লিটার। এটা কিসে? এসএটিপিতে। সো এখন তোমাকে জিজ্ঞাসা করছে এইরকম যে 2.24 লিটার গ্যাসে, আমার জানি 22.4 লিটার গ্যাসে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু আছে, তার মানে 2.24 লিটার মানে কি? এটা 10 ভাগ, তার মানে 6.023 যেটা আছে, 6.023 10⁻23টা অণু ছিল 22.4 লিটারে। তাহলে 2.24 লিটার মানে কি? এটা 10 ভাগ কম, মানে 10 ভাগ করে দিতে হবে, তার মানে 10 এখানেও ভাগ হবে। তাহলে ভাগ যদি করে দিই, নিচে 10 এর পাওয়ার 1 আছে, কি আছে? 1 আছে, ভাগ থাকলে কি মাইনাস হয়ে যায়, তাহলে এটা হবে 6.023 10⁻23 মাইনাস 1, দ্যাটস মিন এটা হয়ে যাবে 22। তার মানে আনসার কি হবে ভাইয়া? 6.023 10⁻22, এইটা হবে কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছি? আশা করি বুঝছি। এখান থেকে অনেকগুলো থিওরি তুমি ধারণা করতে পারছো। ওকে, সো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট বলতেছে 20 সেন্টিমিটার কিউব 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে, অর্থাৎ আগে সালফিউরিক অ্যাসিডের একটা ঘনমাত্রা বলা আছে S, একটা আয়তন বলা আছে V, এই দ্রবণটাকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে হচ্ছে। ডেসিমোলার দ্রবণে রূপান্তর করতে কি পরিমাণ পানি এখানে যোগ করতে হবে? তার মানে তোমার এখানে যে ব্যাপারটা হয়েছে, আগে একটা ঘনমাত্রা ছিল, সেই ঘনমাত্রা থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য পরবর্তীতে কত পানি যোগ করতে হবে সেই জিনিসটা কোশ্চেন করছে। সো এই ধরনের ম্যাথকে বলা হয় দ্রবণ লঘুকরণের ম্যাথ, যেটা সূত্র হচ্ছে ভাই এরকম যে S1V1 সমান S2V2। সো আমি যেহেতু S2V2 সমান S1V1 লিখতেছি, পরেরটা আমার বের করা লাগবে। সো আমি এখান থেকে যেটা করব, আমার S2 কি? S2 হচ্ছে পরবর্তী যে ঘনমাত্রা সেটা, এটা তো ডেসিমোলারে নিয়ে যাব। ডেসিমোলার মানে আমরা সবাই জানি ভাইয়া 0.1 মোলার। আচ্ছা, সো আমি এখানে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে মোলার মানে কি? কোনো একটা গ্যাসের মোলার হচ্ছে, মোলার মানে তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। আর ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, মানে 1/10। আচ্ছা, সেন্টিমোলার মানে কি? সেন্টিমোলার মানে 1/100 মানে 0.01। মিলিমোলার মানে কি? মিলিমোলার মানে 1/1000 মানে 0.001 মোলার। আরেকটা আছে হচ্ছে সেমিমোলার। সো সেমিমোলার মানে কি বলো? সেমিফাইনাল খেলায় কি হয়? সেমিফাইনালে 4 জন দল থাকে। সেমিফাইনাল হলে কি হয়? প্রথম সেমিফাইনাল থেকে একজন এলিমিনেট হয়, সেকেন্ড সেমিফাইনাল থেকে আরেকজন এলিমিনেট হয়, তাহলে অর্ধেক, 4 জন থেকে ফাইনালে 2 জন ওঠে, অর্ধেক হয়ে যায়। তার মানে আমার মোলার যদি 1 হয় তাহলে অর্ধেক হইলে কি হয়? সেমি মানে হচ্ছে অর্ধেক, মানে 0.5 মোলার। ঠিক আছে, এই জায়গাটায় প্যাস খাওয়ার কিচ্ছু নাই। তাহলে এখন আমরা যে কাজটা করব, সো S2 এর ভ্যালু হচ্ছে ডেসিমোলার মানে 0.1, V2 আমি বের করব, আর S1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 0.25,
আর V2 এর ভ্যালু হচ্ছে V1 এর ভ্যালু হচ্ছে 20। সো আমরা এখান থেকে V2 ইকুয়ালস টু যেটা পাচ্ছি 0.25 ইন্টু 20 ডিভাইডেড বাই 0.1। সো এখান থেকে তুমি যদি হিসাব করো 0.25 আর 20 এত কিছু তো হিসাব করা লাগবে না, 25 আর হচ্ছে 2 গুণ করো, কত হয় 50, 25 আর 2 50, একটা শূন্য এক্সট্রা আছে, তার মানে এটা হচ্ছে 500। দশমিক কয় ঘর বামে ডানে মানে এখান থেকে 2 ঘর আছে, 2 ঘর সরাইলে তাহলে এখান থেকে 2 ঘর সরাও 5 আসে, এটা 5 ডিভাইডেড বাই 0.1, তার মানে 5 ডিভাইডেড বাই 0.1, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আসে। তাহলে 5 ডিভাইডেড বাই 0.1 মানে কি, এই 0.1 কে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই 10, এই 10টা উপরে চলে যায়, তার মানে আলটিমেটলি এটা আসে 50 সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউব যে কথা, ml একই কথা, এই কথাটা একটু মনে রাখবে, এখানে ml ও থাকতে পারতো, 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml, এই জিনিসটা একটু মাথায় রাখবা, 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml। আর একটা জিনিস মনে রাখবা 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1 ml, আর একটা হচ্ছে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে? এইগুলো দেখে ভেবাচাকা খাওয়ার কিছু নাই, এগুলো জাস্ট মাথায় রাখবা, আয়তনের কিছু ইউনিট। তাহলে এখন অ্যান্সার কি 50 সেন্টিমিটার কিউব হবে? হ্যাঁ আছে তো, তাহলে এটাই দাগাই ফেলি। বি কেয়ারফুল, তোমাকে বলছে যে এইটাকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে। আগে ছিল হচ্ছে 20, এখন হয়েছে 50, তার মানে ডেল্টা ভি হচ্ছে 50 মাইনাস 20, দ্যাটস মিন অ্যান্সার হবে 30 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। সবাই ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো, এটা দ্রবণ লঘুকরণের ম্যাথ। এগুলো যদি সিমিলার আবার আসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে অবশ্যই। ওকে, সো আমরা নেক্সটটায় চলে যাচ্ছি। নেক্সটটা বলতেছে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দরকার। আগের ম্যাথটায় আসছে, সো সোডিয়াম কার্বনেট হচ্ছে 106, 250 ml বলছে মানে কি 4 ভাগ করছে, তার মানে 2 ভাগ আগে করো 53, আর 2 ভাগ করলে 26.5, 4 ভাগ হয়ে গেছে। এবার 0.1 বলছে মানে আবার 2.65 গ্রাম, ঠিক আছে? সো এইভাবে এখন আমরা করবো এই ম্যাথগুলো। সো অনেক ফাস্ট আমরা পেরে গেলাম। নেক্সট আমরা আরেকটা যাচ্ছি, সেটা হচ্ছে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত। আবারও রিপিট, এটা 23-এও আসছে, আচ্ছা 24-এও আসছে, আচ্ছা তাহলে এটা 22.4 লিটার। দেখছো 24.8 কিন্তু ছিল বা 4 ছিল, এগুলো দেখে ভুল করা যাবে না। সো এখন আসো এই ম্যাথটা আসো। সো এই ম্যাথটার জন্য আমাদের জারক বিজারকের তুল্য সংখ্যা জানা লাগবে, ঠিক আছে? সো আমরা জারক বিজারকের কিছু তুল্য সংখ্যা আমরা তোমাকে একটু আগে লিখে দিচ্ছি। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে, এটা তুল্য সংখ্যা থাকে হচ্ছে 5 জারকের, এটা জারক। K2Cr2O7 এটা তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া কত 6। তাহলে দুইটা জারকের তুল্য সংখ্যা আমি তোমাকে লিখে দিচ্ছি, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা 5, K2Cr2O7 এটার হচ্ছে 6। এখন যদি আমাকে এরকম দেয় আরো জারক, ধরো যে কোনো প্রকার হ্যালোজেন গুলো আছে, যেমন এখানে থাকতে পারে ফ্লোরিন, এখানে থাকতে পারে ক্লোরিন, এখানে থাকতে পারে ব্রোমিন, এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ জারক, বা এখানে থাকতে পারে আয়োডিন। সো এগুলোর তুল্য সংখ্যা হবে 2। তাহলে জারকের তুল্য সংখ্যাগুলো আমার বোঝা শেষ। এখন বিজারকের কিছু মনে রাখি চলো, সেটা হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 2, ঠিক আছে? অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2। সো অক্সালিক অ্যাসিডের জায়গায় এখন এই যে আমাদের ফেরাস সালফেট আছে, সো ফেরাস সালফেট যেটা বিজারক, এগুলো বিজারক, এটা তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া কত 1, ফেরাস সালফেট 1। বা আমাদের যদি এরকম থাকে পটাশিয়াম আয়োডাইড, ধরো আয়োডাইড লবণ মানে আয়োডিন মাইনাস আর কি, সো এটা তুল্য সংখ্যা আসবে দেখবা 2। সো এরকম ভাবে আমরা বিভিন্ন বিজারকগুলো পাবো। সো আরেকটা আছে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এই তুল্য সংখ্যাগুলো ভাই একটু কষ্ট করে মুখস্থ করব, এই ধরনের ম্যাথ যদি চলে আসে আমার করা লাগবে। আচ্ছা, সো এখন এখানে আমরা কি সূত্র ইউজ করব? এখানে আমরা যে সূত্রটা ইউজ করব, এই যে জারক, এটা হচ্ছে ফেরাস সালফেট একটা বিজারক, আর এই K2Cr2O7 এটা হচ্ছে একটা জারক, এটা হচ্ছে একটা জারক K2Cr2O7, এই যে এই জিনিসটা এটা একটা জারক। সো এইখানে জারক আর বিজারকের ম্যাথ দিয়ে যদি বলে, এটা ট্রাইটেশনের একটা প্রক্রিয়া। সো এখানে আমরা যেটা করব, প্রথম কথা এটা অনুশীলনী থেকে আসছে, মুখস্থ রাখতে পারলে খুব ভালো হয়, ঠিক আছে? এবং এই ম্যাথটা অনেক কমন, সো আমরা মুখস্থ রাখতে পারলে অনেক বেটার হয়। তো সামেশন অফ এনি ইকুয়ালস টু সামেশন অফ এনি, এই সূত্রটা ইউজ করব। সো এখানে যেটা বের করতে বলবে কত গ্রাম K2Cr2O7, তাহলে জারক যেটা, এটাকে আমরা এই সাইডে দিলাম, জারক K2Cr2O7, জারকটা এই সাইডে দিব, বিজারকটা ইকুয়ালের ওই সাইডে দিব। তাহলে বিজারক হিসেবে কি আছে ফেরাস সালফেট। এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশনটায় যাওয়া। আমার অ্যান্সার কিন্তু মুখস্থ, তারপরে তোমার জন্য আমি দেখাচ্ছি। সো এখানে দেখো K2Cr2O7 যেটা, এইটাকে তুমি এখন কি আকারে ভাঙবে? আমরা n কে অনেকগুলো সূত্রে ভাঙতে পারি। এখন আমার n এর সূত্রগুলো আসবে, n সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর, W ডিভাইডেড বাই M, প্রদত্ত ভর বাই আণবিক ভর। n সমান অনুপরমাণুর সংখ্যা x ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এইটা।
n সমান VL/22.4 যেটা STP তে, n সমান VL/24.8 যেটা SATP তে, n সমান সিয়াম ভাইয়া, নতুন সিয়াম ভাইয়া, n সমান S * V লিটারে, n সমান PV সমান nRT, তাহলে n সমান কি ভাইয়া PV/RT, n সমান Q সমান NEF, আমরা এটা জানি Q সমান NEF, তাহলে n সমান কি ভাইয়া Q/EF, তাহলে n সমান হচ্ছে Q/EF, Q সমান আমরা জানি IT, তাহলে IT/EF। সো এরকম ভাবে আমরা n এর অনেকগুলো সূত্র কিন্তু দেখে নিলাম। এন্ড তোমার এই জায়গায় যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে n সমান W/M, আর একটা n নতুন সিয়াম ভাইয়া, এই দুইটা হচ্ছে কাজে লাগবে। তোমাকে এখন কত গ্রাম জিজ্ঞাসা করছে, তাইলে তুমি বলো এটাকে তুমি W/M এ ভাঙবা, তুল্য সংখ্যা রেখে দিলাম আপাতত। আর এইখানে আমরা এনটাকে কিসে ভাঙবো, ফেরাস সালফেটের যেটা বলছে সেটা হচ্ছে এখানে গ্রাম বলছে, তার মানে এটাও W/M এ ভাঙো, এটাও তুল্য সংখ্যা রেখে দাও। এবার ভ্যালুগুলো বসাই দাও। সো ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে এখানে W আমি বের করব K2Cr2O7, এই জিনিসটার ভরটা একটু কষ্ট করে মনে রাখো, আমি বের করে দেখাইতে পারি। পটাশিয়ামের 39 × 2 78, ক্রোমিয়ামের হচ্ছে 52 × 2 104, 78 আর 104 হচ্ছে 182, আর হচ্ছে অক্সিজেনের 16 × 7 112, মানে 294 এটা আসে, 294। আর এইটার তুল্য সংখ্যা কেবলই বলছি 6, বসাই দিলাম। W এটা কত, W হচ্ছে 10, আর এম এর ভ্যালু কত, ফেরাস সালফেটের 56, আয়রনের 56, সালফারের 32, 88, আর অক্সিজেনের হচ্ছে 64, তাহলে 88 আর হচ্ছে 64 মানে 148। সো এটা আসে 148 ইন্টু হচ্ছে 1। সো এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এরকম একটা ভ্যালু আসলো, আমি এখন কি করতে পারি। এখন আমাদের কি করা যায়, এখন আমাদের যে কাজটা করা যায় যে 148 আর 294 এই দুইটা প্রায় দুই, মানে 148 কে 294, 140 140 280 296, মানে প্রায় এটা 2 এর কাছাকাছি চলে আসে কাটাকাটি করলে। আবার 2 আর 6 কাটলে এখানে আসে 3, তার মানে এদিকে আসে 3W = 10, তাহলে এখান থেকে W = আসে 10 / 3, 10 / 3 মানে হচ্ছে 3.33 সামথিং। সো 3.33 নাই, হয়তো এর আশেপাশে কিছু একটা আসবে। সো আমার অ্যান্সার হবে 3.23, ঠিক আছে। সো আমি এই একটা ম্যাথের মাধ্যমে তোমার এই যে যতগুলো সূত্র ছিল সব কভার করলাম। এই যে তোমার এখানে যেই এটা হচ্ছে জারকগুলা আর এখানে হচ্ছে বিজারকগুলা, এগুলো তুল্য সংখ্যাগুলো তোমাকে আমি মুখস্থ করাইলাম, এবং একই সাথে সামেশন অফ NE = সামেশন অফ NE দিয়ে ম্যাথটা করা শিখাইলাম। তারপরে আমি যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে এই জিনিসটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করেও করতে পারো, কিন্তু এই ম্যাথটা এত কমন যে তোমার হ্যান্ড ক্যালকুলেশন না করে মুখস্থ রাখাটা অনেক বেশি উচিত হবে, ঠিক আছে। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের নেক্সট ম্যাথটা কি বলতেছে, নেক্সট ম্যাথটা বলতেছে হচ্ছে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনের প্রয়োজন। দেখো ভাইয়া এটা আগের কনসেপ্টটায় জাস্ট 250 ml এর জায়গায় 100 ml বলছে। সো আমাদের আগের কনসেপ্টটা যদি আমরা ইউজ করি, সো 106 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেট 1000 ml এর জন্য, তাহলে 100 ml মানে এটাকে 10 ভাগ করা হয়েছে, তার মানে এটাকে 10 ভাগ করো, তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে দশমিক সরে আসে 10.6, তাহলে এটা অ্যান্সার হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা এখন দেখতে হবে 1 মোলার বলছে না তার থেকে কম বলছে, এটা বলছে আরো 0.1, মানে এটাকে 1 কে আবার 10 ভাগ করছে, মানে এটা হচ্ছে আরো 10 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে 1.06 গ্রাম, তার মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তার মানে এইটা কারেক্ট অ্যান্সার। এছাড়াও এই ম্যাথগুলো কিভাবে করবা, W = SMV/1000, যারা এই নিয়মটা বুঝতে পারবো না তারা আমরা কি করব, W = SMV/1000 দিয়ে এখান থেকে বের করতে পারবো, বা এই নিয়মে কিন্তু ইজিলি তুমি ম্যাথগুলো সব করে আসতে পারবা। এটা সিয়াম ভাইয়ের টেকনিক, ঠিক আছে। সো ইজিলি এখান থেকে পার পাওয়া যাবে। আচ্ছা সো এই ম্যাথটা যেটা বলছে এটা তোমাদের আমি পরিবেশ রসায়ন যখন করাইছিলাম সেম জিনিসটাই বলছিলাম, ভাইয়া এটার অ্যান্সারটা মুখস্থ রাখবা। সো পরিবেশ রসায়নের সেম ম্যাথটা আবার এখানে অ্যাড করা হয়েছে, সো এটা আমরা এখানে করব না। 0.287, এটা যারা পরিবেশ রসায়ন করো নাই তারা ওখানে দেখে নিবা। ওকে, নিয়মটা পুরোটা আমি আলোচনা করছি, কিন্তু লাস্টে যে বলছি ক্যালকুলেশনে আমাদের ঝামেলা হচ্ছে, তাই আমরা কি করব, এটা অনুশীলনীর ডিরেক্ট ম্যাথ, সবই অনুশীলনীর ম্যাথ, মুখস্থ রাখাটা জরুরি, মানে করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর এইগুলোর ক্ষেত্রে তুমি পারবা, হ্যান্ড ক্যালকুলেশন করে পার পেয়ে যাবা। যেমন আমার এটা বলছে দেখো 250 সেন্টিমিটার কিউব মানে 250 ml, একই কথা 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে। সো সালফিউরিক অ্যাসিডের মোলার ভর কত ভাইয়া 98, এন্ড তোমাকে বলছে ভাই 250 মানে 1000 ml এ থাকে 98, 250 মানে কত, 1000 এর 250 মানে 4 ভাগ,
তাহলে 4 ভাগ আমি ডিরেক্ট করব না, আমি 2 ভাগ করে করব। তাহলে 98 এর হাফ হচ্ছে 49, 49 এর হাফ হচ্ছে 24.5। সো এইটা দেখে অনেকে দাগায় ফেলার একটা চান্সেস আছে। এখন এটা 0.1 বলছে, তার মানে আবার 1 মোলার থেকে আবার 10 ভাগ করা হয়েছে, তার মানে এটা আবার 10 দিয়ে ভাগ করলে আসবে 2.45 গ্রাম। সো ভাইয়া তোমাদের ম্যাজিক্যাল ট্রিক্স শিখাই দেওয়া হয়েছে, এখন তুমি এটা দিয়ে সব অ্যান্সার করে ফেলতে পারবা, ঠিক আছে। 3.23টা কিসের অ্যান্সার ছিল? ওই যে আমরা জারণ বিজারণের 10 গ্রাম ফেরাস সালফেটের সাথে কত গ্রাম K2Cr2O7 লাগছে, ওইটার অ্যান্সার ছিল কিন্তু, ঠিক আছে। সো ওইটার অ্যান্সার কিন্তু এখানে দিছে। সো তোমার অ্যান্সারের যে অপশনগুলো এটা একটু ভালো করে খেয়াল করো, মেডিকেলের ক্ষেত্রে এই মাথায় এই জিনিসটা থাকলে দেখবে অনেক কিছু তুমি সহযোগিতা পাচ্ছ। এখন খেয়াল করো এখানে কি বলতেছে, বলতেছে সম আয়তনের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দুইটাকে মিক্সড করে ফেলছি আমি, দুইটাকে মিক্সড করে ফেলছি। মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? সো এই ধরনের ম্যাথে তুমি এটা ম্যাথ করেও করতে পারো, বাট আমি তোমাকে একটা ট্রিক্স শেখাই, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেজ বা ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। সো এই বেজের বা ক্ষারের একটা তুল্য সংখ্যা আছে, সেটা কি এই ক্ষার যতটা হাইড্রক্সিল আয়ন দান করে, যতটা হাইড্রক্সিল আয়ন দান করে, হাইড্রক্সিল দান করে তার তুল্য সংখ্যা হচ্ছে তত, তার তুল্য সংখ্যা হচ্ছে তত। আর এই অ্যাসিড যতটা হাইড্রোজেন আয়ন দান করে, যতটা H+ দান করে তার তুল্য সংখ্যা হচ্ছে তত। তো তুমি যদি খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা মাত্র হাইড্রক্সিল আছে, তুল্য সংখ্যা হচ্ছে 1, আর সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আছে হচ্ছে 2টা, তাহলে এটা তুল্য সংখ্যা 2। সো এখান থেকে তুমি একটা বিষয় বুঝতে পারো, দুইজনেরই ঘনমাত্রা সেম, দুইজনেরই আয়তন সেম। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 মানে এটার ক্ষমতা 1, আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 মানে এটার ক্ষমতা 2। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যেটা পারে, সালফিউরিক অ্যাসিড তুমি যদি 1 মোল নাও, সে একাই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড যদি 1 মোল নাও, সে একাই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে খেয়ে ফেলতে পারে, কারণ এটার ক্ষমতা হচ্ছে 2। আবার সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি 1 মোল নাও, সে সালফিউরিক অ্যাসিডকে তার হাফ মোল খেতে পারে, হাফ মোল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তো সেম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যতটুকু নিছো, সালফিউরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড খেতে পারে তার হাফ পরিমাণ। তাহলে হাফ পরিমাণ খাওয়ার পরে আর হাফ তো পড়ে থাকবে দ্রবণে, আর হাফ তো পড়ে থাকবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষমতা 1 আর সালফিউরিক অ্যাসিডের ক্ষমতা 2। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে খাওয়ার, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডকে খেতে পারে কতটুকু? হাফ গুণ, অর্ধেক খেতে পারে, আর হাফ কি পড়ে থাকবে না। সালফিউরিক অ্যাসিড কি অ্যাসিড, তাহলে দ্রবণে লাস্ট পড়ে থাকলো কি অ্যাসিড, তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি অ্যাসিডিক, অম্লীয়। তোমরা যেটা মনে করতে পারো যে দুইটাই তো সেম সেম আছে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে নিরপেক্ষ, আলটিমেটলি pH 7 হয়ে যাবে, না, দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে অম্লীয়, ঠিক আছে। সো এগুলো ম্যাথ করে আসলে মেডিকেলের জন্য তো, সো অন্যভাবে কিভাবে চিন্তা করা যায় সেটা করব। আর একটা ম্যাথও আছে সামনে, ম্যাথটাও আমরা দেখবো, সমস্যা নাই, এই থিওরির ম্যাথও সামনে আমরা পাবো। আচ্ছা, এরপরে বলছে নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি? প্রথম কথা মনে রাখবা, বিজারক কথাটা দিয়ে কখনো তুমি এভাবে জাজ করলে পারবা না। বিজারক যার হয়, বিজারক যে তার জারণ হয়, তার মানে বিজারক যে তার কি হবে, জারণ হবে। এখন এই বিজারককে জারককে এই কোশ্চেনগুলো করলে সবসময় মনে রাখবা এইটা সবসময় বিক্রিয়কের দিক থেকে আইডেন্টিফাই হবে। কোথা থেকে? বিক্রিয়কের মধ্যে কেউ একটা হবে। কোথা থেকে হবে? বিক্রিয়ক, মানে বাম সাইড থেকে কেউ একজন হবে। এখন চিন্তা করো ভাইয়া, জারণ মানে কি ছিল? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন ছাড়লে কি হইতো? জারণ মান বৃদ্ধি পাইতো, জারণ মান বাড়ন হইতো। তাহলে এই জায়গায় তুমি যদি খেয়াল করো, আমাদের এইখানে যদি তুমি খেয়াল করো যদি এইটা যে আমার কপার সালফেট, যেটা তোমরা এটা আয়োডোমিতি ডিমিতি পড়লে, আচ্ছা এটা আয়োডিন হবে I2। সো আয়োডোমিতি ডিমিতি পড়লে এটা ইজিলি পারতা, যাই হোক পারো না হয়তো, বা আমরা পড়ি নাই হয়তো, সমস্যা নাই, আমি আসি তো শিখাই দিচ্ছি। সো কপার সালফেট যেটা, এটা হচ্ছে আছে, আর পটাশিয়াম আয়োডাইড আছে। তুমি যদি পটাশিয়াম আর আয়োডাইডেরটা ভাঙো, পটাশিয়াম প্লাস আর আয়োডিন হচ্ছে মাইনাস, ঠিক আছে। এই পটাশিয়াম, এখানে আয়োডিন আছে -1 আকারে, এই জায়গায় আয়োডিন এসে মুক্ত অবস্থা হয়ে গেছে, মানে 0 হয়ে গেছে। সো -1 থেকে যখন 0 হয়েছে, তার মানে জারণ মান কি হয়েছে? বাড়ছে। জারণ মান যার বাড়ে সেই তো হয় কি? জারণ মান যার বাড়ছে তার জারণ হচ্ছে, আর যার জারণ হচ্ছে সে কি? বিজারক। তার মানে এখানে পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আমার কি? পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আমার বিজারক। এবং পটাশিয়াম আয়োডাইড আছে কিনা অপশনে দেখি, পটাশিয়াম আয়োডাইড নাই, তাহলে কি আছে? শুধুমাত্র আয়োডাইড আছে, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। আর কপার সালফেটে কি হচ্ছে? কপার এখানে আছে হচ্ছে ভাই 2+ আকারে, বিক্রিয়ার পরে কপার যেটা হয়ে গেছে Cu2I2, তো বিক্রিয়ার পরে এটা হয়ে গেছে +1 আকারে। সো কপারের জারণ মান 2 থেকে এটা 1 হয়ে গেছে, দ্যাটস মিন কপারের জারণ মান কমছে,
তাহলে মানে এখানে বিজারণ হয়েছে, যার বিজারণ হয়েছে জারক, তার মানে কপার সালফেট হচ্ছে এখানে জারক, কপার সালফেট হচ্ছে এখানে জারক, আর এখানে কে আই যেটা মানে কে আই বা আই মাইনাস এটা হচ্ছে বিজারক। ঠিক আছে, ওকে, আমরা বুঝতে পেরেছি। সো এই কনসেপ্টগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো। এটা আয়োডোমিতি ডিমিতির একটা জায়গা ছিল, সো আমরা এই জায়গাটা আশা করি বুঝছি। নেক্সটে যাচ্ছি, এখানে অনেক তথ্য দেওয়া ছিল। আচ্ছা, সো এখানে আসো, এই যৌগটার নাম কি তোমরা জানো? CaOClCl। এই যৌগে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? CaOClCl। এই যৌগটার নাম হচ্ছে ভাই ব্লিচিং পাউডার। কি? ব্লিচিং পাউডার। এর সংকেতটা মনে রাখো, এই যৌগটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। সো ব্লিচিং পাউডারে একরকম মুখস্থই রাখা লাগে, সেটা হচ্ছে ক্লোরিনের জারণ মান হচ্ছে +1 আর -1। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হইলো? তাহলে CaOClCl, আমি এখন প্রথম যে ক্লোরিনটা আছে এটার জারণ মানকে আমি ধরে নিলাম হচ্ছে x। জারণ মানকে কি ধরে নিয়েছি? x। আচ্ছা, ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2, আছে একটা, তাহলে আর +2 লিখলাম। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অক্সিজেনের জারণ মান কত ভাইয়া? -2। তাহলে -2 প্লাস এখানে ক্লোরিন আছে হচ্ছে একটা, আর এই ক্লোরিন এমনিতে ক্লোরিনের জারণ মান আমরা জানি -1 আছে একটা, =0। সো এখান থেকে যদি তুমি হিসাব করো +2 -2 কাটে, আর এখানে x এর ভ্যালু আসে -1, ওইদিকে গেলে হয় +1, তাহলে x এর ভ্যালু আসে +1। প্রথমে এই ক্লোরিনের তাহলে জারণ মান আসে +1। এইবার তুমি আরেকবার এটা করবা, CaOClCl করার পরে করার সময় এখন তুমি তো প্রথম ক্লোরিনের জারণ মান +1 বুঝে গেছো, তাহলে এখন ক্যালসিয়ামের হচ্ছে +2, অক্সিজেনের হচ্ছে -2, এই ক্লোরিনের হচ্ছে +1। এই ক্লোরিনের কত ভাইয়া? এই ক্লোরিনের হচ্ছে +1, আর এই ক্লোরিনেরটা আমি হচ্ছে x ধরে নিব, =0। আলটিমেটলি এটা কাটে, তাহলে x + 1 = 0, তাহলে x = -1। তার মানে এই ক্লোরিনের প্রথম ক্লোরিনের হচ্ছে +1, পরের ক্লোরিনের হচ্ছে -1। তার মানে +1 -1 এটা হবে হচ্ছে ব্লিচিং পাউডারে আমাদের যে ক্লোরিন আছে তার জারণ মান। ওকে, সবাই বুঝতে পেরেছি। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। এসটিপিতে 1 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? তার মানে এখানে যেটা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কেমনে পাইলাম? ছিল ক্যালসিয়াম কার্বনেট, কিভাবে পাইলাম কার্বন ডাইঅক্সাইড? তার মানে এখানে কিছু একটা ঘটছে, রিয়াকশন ঘটছে। তার মানে এখানে ক্যালসিয়াম কার্বনেট রিয়াকশন করছে, ওই যে ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে যেটা হয়েছে, এসটিপিতে 1 গ্রাম বিশুদ্ধ, আমি অত কিছু জানি না, আমি ক্যালসিয়াম কার্বনেটের ভর জানি 100 গ্রাম। 100 গ্রাম, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 1 মোল। 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। আমাকে বলছে 100 গ্রামের জায়গায় 1 গ্রাম নিয়ে হিসাব করতে, তাহলে 1 গ্রাম থেকে আমি কতটুকু পাবো? 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 100। 22.4 ডিভাইডেড বাই হচ্ছে কি ভাইয়া 100। সো 22.4 ডিভাইডেড বাই 100 কত আসে? 22.4 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 0.224 লিটার। 0.224 লিটার। সো 0.224 লিটার হচ্ছে এইটা। সবাই বুঝতে পেরেছো? মানে হচ্ছে জাস্ট 100 ভাগ হয়ে যাচ্ছে। সো এটা আবার এসটিপিতে বলছে। যদি এটা এসএটিপিতে বলতো, এসএটিপিতে বললে অ্যান্সারটা কি হইতো? এমনিতে হয়তো 24.8 ডিভাইডেড বাই 100, মানে এটা 0.248 লিটার আসতো। সো 0.248 লিটার। এটা কিন্তু এই সব জায়গাগুলোতে খেয়াল করবা। এটা যদি এসএটিপিতে বলতো তাহলে এটা অ্যান্সার হইতো। সেটা এসএটিপিতে বলে নাই, বাট বলতেই পারে। এসএটিপিতে না বলে এটাকে ইংলিশে রুম টেম্পারেচার বলতে পারতো, বাংলায় কক্ষ তাপমাত্রায় বলতে পারতো। কোশ্চিন অনেকভাবে পেঁচানো যায়, ঠিক আছে? এই কোশ্চিনের প্যাটার্ন ঠিক রাখবে, জাস্ট তোমার কিছু তথ্য চেঞ্জ করে দিবে, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, তোমাকে বোঝা লাগবে আসলে কি চাচ্ছে। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট আমাদের কি বলতেছে? 250 ml দ্রবণে 12.75 গ্রাম K2Cr2O7 থাকলে দ্রবণটির মোলারিটি কত? আচ্ছা, সো আমরা মোলারিটি মানে জানি কি? মোলারিটি মানে হচ্ছে S = 1000 W ডিভাইডেড বাই M ইন্টু V। সো 1000 এর 1000, W এর ভ্যালু আছে 12.75, M এর ভ্যালু আছে কত? M এর ভ্যালু হচ্ছে K2Cr2O7। একটু আগে K2Cr2O7 এর আণবিক ভর আমি কিন্তু পড়াই আসছি, এখন মন ভুল করা যাবে না, সেটা হচ্ছে 294। সো 294, আর V এর ভ্যালু কত ভাইয়া? 250। V এর ভ্যালু কত? 250। সো এখন তুমি যদি কাটাকাটি করো এখান থেকে, সো এখানে 250 আর হচ্ছে 1000, এখানে থাকে 4, এখানে থাকে কত ভাইয়া? 4। ওকে, এখন 4 এখানে থাকে, ইটস ওকে। সো 4 থাকে, আর এখানে থাকে হচ্ছে ভাইয়া মোটামুটি 4 থাকে, তাই না? সো এখানে থেকে 4, আর এটা যদি 4 দিয়ে 12.75 কে গুণ করো, ডিরেক্ট করার দরকার নাই, 4 দিয়ে আগে 12 কে গুণ করো, 48।
আর 0.75 কে 4 দিয়ে গুণ করলে, 0.75 কে 2 দিয়ে গুণ করলে হয় 1.5, আবার 1.5 কে 2 দিয়ে গুণ করা মানে 4, তাহলে 1.5 কে 2 দিয়ে গুণ করলে হয় 3, তাহলে 48 আর 3 কত 51, তাহলে উপরে আসে হচ্ছে 51, নিচে আসে হচ্ছে 294, এরকম একটা ভ্যালু আসতেছে। তো এইটাকে এখন তুমি তাহলে সিম্পলিফাই করো, 294 ডিভাইডেড বাই 51, তো এখানে দশমিক নাও, শূন্য নাও, তাহলে এখানে হচ্ছে 294 অক্ষে 294, এখানে থাকে 6, এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকে হচ্ছে 2, 216 হচ্ছে না। সো আমি এখানে আবার একটা শূন্য নিলাম, তো 294, এখানে আসে 2160, তাহলে মোটামুটি যদি তুমি এটা 300 ধরো, 300 ধরলে 6 দিয়ে যাই, 3 6 18, 300 ধরলে 7 দিয়ে গেলে 3 7 21, সো মোটামুটি এটা 7 দিয়ে মোটামুটি যায়, 7 দিয়ে গেলে এটা মোটামুটি হচ্ছে 300 ধরলে 7 দিয়ে ধরলে 2100 হয়। আর এখানে আবার প্রতিটা থেকে 6 কম আছে, প্রতিটা থেকে কত আছে 6 কম আছে, তাহলে 6 7 42, এখান থেকে বাদ দাও, তাহলে 2100 মাইনাস 42, তাহলে এটা আসে 2058, সেটা আসে হচ্ছে 2058, সো এরকম একটা ভ্যালু আসে। সো এখন আমরা দেখি 2058 আসার পর এখানে কত থাকে, দেখো 0.17 তো একটাই আছে, এটা তো 1.7 বাদ, এটা হচ্ছে 0. এটাও আসতেছে না, সো 0.17 একটাই আছে, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। সো আমাদের দেখো আমরা কিন্তু কাছাকাছি যে মিলাই ফেলছি, এই জিনিসটা আসলে মিলানো টাফ ছিল তোমার জন্য একটু, বাট সিএম ভাই আসি তো মিলাই ফেলবো সবই, জাস্ট তোমাকে কি করা লাগবে, এইগুলো দেখবা সবই অনুশীলনীতে আছে, সো দেখে নিবা, বাট তোমার তো অনুশীলনীতে এত কিছু মাথায় রাখা পসিবল না, মাথায় রাখতে গেলে ভুল হয়ে যাবে, কিছু কিছু তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, সো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করি কত গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে। সোজা একটা হিসাব দেখো, এখানে আমরা যদি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিই আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রিয়াকশন করি, তাহলে রিয়াকশন করলে এখানে পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা তো অলরেডি তারা বলেই দিছে। আর সোডিয়াম কার্বনেট তো করলাম, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট করে দেখছে এখানে সোডিয়াম চলে আসছে 2টা, তার মানে এখানে একটা 2 দেওয়া লাগবে। সো এখানে একটা 2 দিলে সোডিয়াম 2টা, কার্বনেট হচ্ছে 2 আর আগে 3টা হয়েছে, অক্সিজেন একটা বেঁচে আছে, হাইড্রোজেন 2টা বেঁচে আছে, তাহলে হাইড্রোজেন 2টা আর অক্সিজেন একটা মিলে পানি তৈরি হয়। সো এখান থেকে দেখা যাচ্ছে যে ভাইয়া আমি যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, 2 মোল, তাহলে আমি সোডিয়াম কার্বনেট পাচ্ছি হচ্ছে 106 গ্রাম। এখন আমাকে কোশ্চেনে বলছে 1 মোল নিতে হবে, তাহলে 1 মোল মানে হাফ হয়ে গেল, তাহলে হাফ হলে এটা পাবো কত 53 গ্রাম। সো আমার কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া 53 গ্রাম। বোঝা গেছে আশা করি, বুঝতে ইজি ব্যাপার। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে, নেক্সট বলতেছে হচ্ছে কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা, মানে কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ব্যাপারটা খেয়াল করো। সো এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, আসলে অনেকগুলো কনসেপ্ট আছে, এখানে আমি 2টা ব্যাপার আনবো। একটা হচ্ছে প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে, তার মানে তোমাকে যদি এরকম কখনো বলে যে ধরো সোডিয়াম কার্বনেট 0.1 মোলার ধরো বলে দিল, তাহলে এটার ঘনমাত্রা তুমি জানো, তার মানে এটা প্রমাণ দ্রবণ। আর ধরো আরেকটা বলছে সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে আমাদের HCl, এটার কোনো ঘনমাত্রা বলা নাই, কিচ্ছু বলা নাই, খালি বলা আছে এটা প্রমাণ দ্রবণ, এটা অপ্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে সেটা প্রমাণ দ্রবণ। এখন এই প্রমাণ দ্রবণ আমি বানায় রাখছি, তার মানে কোনো একটা জিনিসে আমি ঘনমাত্রা আগে থেকে জানি। এখন কি হয়েছে, এটা সময়ের সাথে সাথে আমি যখন পরে আসি এটা আবার নিতে দেখছি চেঞ্জ হয়ে গেছে। এইটার উপর বেস করে পদার্থকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমরা এখন দেখব প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের মধ্যে এক্সাম্পলগুলো এবং বৈশিষ্ট্যগুলো। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড যেটা আছে এটা দেখব, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি এখন কিছু কথা বলবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তারা যাদের দ্বারা তুমি যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণ বানায় রাখো, তার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, মানে কনসেন্ট্রেশন অপরিবর্তিত থাকবে দীর্ঘদিন। কারণ কি, তুমি বানায় রেখে দিছো, তার মানে সে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প কোনো কিছুর সাথে সে রিয়াকশন করে না, এই জন্য এর ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, একে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, বিশুদ্ধ রূপে পাওয়া যায়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি করে, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়ে যায়।
তার মানে একে যদি তুমি বানায় রেখে দাও, এটা অনেক বেশি কি সক্রিয়। এরা কি করে, বায়ুর জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এদের সাথে রিয়াকশন করে ফেলে, যার ফলে এদের ঘনমাত্রা যেটা তুমি রেখে দিছো সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তার মানে তোমাকে বেসিক্যালি কোশ্চেন এখানে করছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর কিছুই না। এখন তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাকে চেনা লাগবে। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ শর্টকাট হচ্ছে যে মনে রাখার শর্টকাট এইটা, যে এইগুলোর মাঝে হচ্ছে সি থাকবে মাস্ট এইগুলোর মাঝে সি থাকবে। তবে কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, এক্সেপ্ট মানে ব্যতিক্রমের ধারাটা হচ্ছে এটা, যে আমাদের HCl এর সি আর ক্যালসিয়াম ক্লোরাইডের সি, এই দুইটার সি যদি থাকে এরা প্রাইমারি হবে না, এরা সেকেন্ডারি হয়ে যাবে। সো আমি যদি এক্সাম্পল দিই প্রাইমারির মধ্যে, তাহলে দেখো তুমি এখন মিলায় দেখো, সোডিয়াম কার্বনেট সি আছে, হ্যাঁ প্রাইমারি। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে, হ্যাঁ প্রাইমারি। ওকে, আচ্ছা, তারপরে আমাদের অক্সালিক অ্যাসিড H2C2O4 সি আছে, হ্যাঁ প্রাইমারি। ওকে, ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, হ্যাঁ প্রাইমারি। সো এরকম ভাবে আমাদের প্রাইমারির মধ্যে সি থাকবে, যদি সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সি থাকে সেটা আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না। আর সেকেন্ডারির মধ্যে কি হবে, সি থাকবে না। এবং সেকেন্ডারির একটা শর্টকাট হচ্ছে যেখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসগুলো থাকবে, স্ট্রং অ্যাসিড শক্তিশালী ক্ষার, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, সালফিউরিক অ্যাসিড থাকবে, HCl থাকবে, এরকম এক্সাম্পলগুলো এখানে থাকবে। এছাড়াও সি থাকা যাবে না, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে KMnO4, তারপর সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, দেখো এখানেও সি নাই, সোডিয়াম থায়োসালফেট ইনটু 5 অণু পানি, এগুলো থাকবে। সো এই হচ্ছে আমার প্রাইমারি সেকেন্ডারির মধ্যে পার্থক্য। এখন এটা ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়, সো ঘনমাত্রা যেহেতু পরিবর্তিত হয় বা চেঞ্জ হয়ে যায়, তাহলে কনসেন্ট্রেশন যেটা এটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘনমাত্রা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, তার মানে এটা সেকেন্ডারির এক্সাম্পল চাইছে, এর মধ্যে সি থাকা যাবে না, এটাই সি আছে তার মানে এটা প্রাইমারি, এটাই সি আছে এটা প্রাইমারি, এটাই সি আছে সোডিয়াম অক্সালেট এটাও প্রাইমারি, এটাই সি না এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। সো আশা করি আমরা পুরো ব্যাখ্যাটা বুঝছি। সো এইভাবে আমাদের পড়তে হবে, ইনশাআল্লাহ সবকিছু গুছাই আনতে হবে। সো আমরা নেক্সটে যাচ্ছি, আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলতেছে, নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে 9.5 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত পরিমাণ 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার। আচ্ছা, সো কি বলতেছে 9.5 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত পরিমাণ 1 মোলার, মানে এখন তোমার এটার এস দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার। সো আমরা তাহলে আবারও কি করব, সামেশন অফ Ne ইকুয়ালস টু সামেশন অফ Ne, কোনটার কি বের করতে বলছে, তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরটা বের করতে বলছে। সো এটা বামে রাখবো, তাহলে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরটা দিলাম, আর ডানে রাখবো হচ্ছে ফেরাস সালফেটেরটা। এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ভাঙছে কি এস, আর কত পরিমাণ মানে ভি, এস ভিতে ভাঙছে, এন সমান এস ভি, তাহলে এস কত আমি বের করব, এস হচ্ছে 1, ভি কত আমি হচ্ছে বের করব, ভি কত আমি বের করব। সো ভি আমি এখানে রাখলাম, আর ই কত আমি এখানে ভি এর পরে একটু ফাঁকা রাখবো, ই কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা আমি পরে আসছি 5। আচ্ছা, ফেরাস সালফেটের এন দেখো প্রদত্ত ভর দেওয়া, ডাব্লু দেওয়া, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই এম, ডাব্লু কত 9.5, এম কত ভাইয়া, আণবিক ভর ফেরাস সালফেটের পরে আসছে একটু আগে 148, এটা কিন্তু গত অংশে আমরা করে আসছি, এটা হচ্ছে 1, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন চিন্তা করো ভাইয়া, তুমি দুই সাইডে দুই রকম নিছো, এই সাইডে তুমি সামেশন অফ এন যেটা এটাকে এস ইন্টু ভিতে ভাঙছো, আর এই সাইডে সামেশন অফ এন যেটা এনটাকে তুমি ডাব্লু বাই এম এ ভাঙছো, তার মানে তোমার কি হয়েছে, ডাব্লু বাই এম দুইটা পাশে দুইটা সূত্র ভিন্ন, তাহলে এই পাশে তোমার এই যে এন সমান এস ইন্টু ভিতে ভাঙছো, এই ভি কিন্তু লিটারে নিতে হবে। এখন এই ভি যদি তোমাকে লিটারে নিতে হয়, ঠিক আছে, এই ভি যদি তোমাকে লিটারে নিতে হয়, তাহলে একটা 10 টু দি পাওয়ার -3 দ্বারা তোমাকে মাল্টিপ্লাই করা লাগবে, 10 টু দি পাওয়ার -3 দ্বারা একটা মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা, সো তাহলে আমাদের এখন আলটিমেটলি এই ম্যাথটা কেমন আসে ভ্যালুটা, সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা যদি এইভাবে এক জায়গায় নিয়ে আসি, তাহলে এইদিকে আছে ভি, তাহলে এই ভিটাকে আমরা একদিকে রাখবো, বাকিগুলোকে সব ওই সাইডে নিয়ে যাব। সো ওই সাইডে যদি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি এটা আসে 9.5, এটা 5টা কি আছে গুণ আকারে না, তাহলে ওটা নিচে যায় ভাগ হয়ে যাবে, মানে এটা থাকবে 9.5 ডিভাইডেড বাই 148 ইন্টু 5, আর এটাও 10 কিউব কি আছে 10 টু দি পাওয়ার -3 গুণ আকারে আছে, সো এটা নিচে যায় ভাগ হয়ে যাবে। সো 10 টু দি পাওয়ার -3 নিচে ভাগ মানে কি উপরে হয়ে গেলে এটা 10 কিউব হয়ে যাবে, উপরে গেলে এটা 10 কিউব
হয়ে যাবে। সো উপরে যদি এটা 10 কিউব হয়ে যায়, উপরে যদি এটা 10 কিউব হয়ে যায়, তাহলে আলটিমেটলি এই জিনিসটা থাকতেছে 9500 আর 148 ইন্টু 5 মানে 5 8 40, 4 5 20 আর 4 24, 5 2 740। তাহলে এটা থাকে এরকম, তার মানে এটা থাকে 74 ডিভাইডেড বাই 950, মানে মানে এরকম 74 ভাগ 950। তো 74 ভাগ 950 করলে আলটিমেটলি 70 ইন্টু 10 74 ইন্টু 10 740। যদি 74 ইন্টু 12 করো, 74 ইন্টু 12 করো, 74 ইন্টু 12 করো, যদি 74 ইন্টু 12 করো, 74 ইন্টু 10 740, 74 ইন্টু 12 মানে কি আরো 2, 74 এর সাথে 2 গুণ হবে, তাহলে হচ্ছে 74 74 128, মানে 740 আর 128, তাহলে 740 প্লাস 100 840, 840 আর 20 860, আরো 8 868, তাহলে 868, তার মানে একবারে 12 দিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে 868। ঠিক আছে, এটা একেবারে 868। 74 অক্ষে 74 তো দেওয়া যেত, হাই হাই আমি কি করতেছি। আচ্ছা যাই হোক, 74 অক্ষে 74, তারপরে হচ্ছে একবারে তো হয়ে যেত এটা। আচ্ছা আমি অন্যভাবে চিন্তা করছি আর কি। ধরো 74 অক্ষে 74 কি করতেছি, তাই না? এটা হচ্ছে থাকে হচ্ছে কত 21, আর এখানে থাকে 210, মানে 74 দুগুণ কত এখন 148, 148, তাহলে এখানে থাকে কত ভাইয়া 2, 11 থেকে 4 বাদলে 7 62, সো 62 থাকে। সো 12 পয়েন্ট দিয়ে কোনো কিছু আছে, একটাই তো আছে, তাহলে 12 পয়েন্ট দিয়ে একটাই আছে, এইটাই হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? সো এইভাবে করবে, আমি একবারে হিসাব করতেছিলাম, সমস্যা নাই, তোমরা হচ্ছে আলাদা আলাদা করে হিসাব করতে পারো। সো আশা করি ক্যালকুলেশনটা বুঝছো, তোমাদের এটা প্রবলেম হয় নাই। সো আমরা নেক্সটটায় চলে যাচ্ছি। নেক্সটে আমাদের কি বলতেছে, 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু থাকে। আচ্ছা অক্সিজেনের আণবিক, অক্সিজেন দেখতে কেমন এরকম, অক্সিজেনের আণবিক ভর কত 16 দুগুণ 32, তাহলে 32 গ্রামে অণু থাকে কত অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে 6.023 10 টু দি পাওয়ার 23টা। আমাকে এখন বলছে কত 16 গ্রাম, 16 গ্রাম মানে 32কে কত দিয়ে ভাগ করা লাগছে 2 দিয়ে, হাফ হয়ে গেছে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বারও হাফ হয়ে যাবে। হাফ হলে এটা কত আসবে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23, জাস্ট হাফ হলে কি এই 6টা হাফ হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 এর আশেপাশে হবে। সো ভ্যালু কিন্তু ওই 10 টু দি পাওয়ার 23টাই হবে। সো এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, ইজি একটা কোশ্চেন ছিল। আচ্ছা সো আমরা, আচ্ছা অণুর জায়গায় যদি পরমাণু থাকতো তখন কি করতাম? পরমাণু থাকলে যদি এখানে বলতো এখানে কতটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে এটা তো তোমার অণু, তাহলে অণু যেটা পাইছো 3.00, এটা 23, আর অক্সিজেনের মধ্যে পরমাণু কয়টা? অক্সিজেন এরকম না, অক্সিজেন প্লাস অক্সিজেন, মানে পরমাণু কিন্তু 2টা, তার মানে এখানে একটা 2 দিয়ে গুণ করা লাগতো, মানে আবার যা সেটাই ফিরে পাইতাম। এতটা, এটা কি ভাইয়া পরমাণু, এটা কিন্তু পরমাণু যদি পাইতো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো, সামনে হয়তো আসবে, এজন্য একটু দেখাই রাখলাম। সো আমরা নেক্সটে যাচ্ছি। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে কত মোল দ্রবীভূত পদার্থ আছে? কত মোল, ভালো করে খেয়াল করো, কত মোল। আচ্ছা এটার ঘনমাত্রাটা ডিরেক্ট মনে রাখবা। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত, ডিরেক্ট এটা মনে রাখবা, এটা এতবার আসছে। সো এটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার একটা টেকনিক, পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে S সমান 10 ইন্টু যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওইটা ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে 10 ইন্টু পার্সেন্টেজও এখানে কত দেওয়া 10%, তার মানে 10 আণবিক ভর সোডিয়াম কার্বনেটের কত 106, মানে এটা আসে 100 ডিভাইডেড বাই 106। সো এটার ভ্যালুটা একটু মনে রাখবা, 0.943 মোলার আসে। এটা তো তার হচ্ছে কি ঘনমাত্রা, এটা কি ভাইয়া তার ঘনমাত্রা। এখন এটা যেহেতু তার ঘনমাত্রা, তাহলে এই জিনিসটা ঘনমাত্রা আসলে কি বোঝায়? 0.943 মোলার, এটা কি বোঝায়? এটা বোঝায় 0.943 মোল পার লিটার, মোল পার লিটার, তার মানে পার লিটারে এত মোল, পার লিটারে এত মোল, পার লিটার মানে 1 লিটারে 1000 ml, তাহলে পার লিটার মানে তাহলে 1000 ml এ 1000 ml এ মোল আছে 0.943। এখন তোমাকে বলছে এটা পার্সেন্টেজ মানে কত, 100 ml হিসাব করতে হবে, তাহলে 100 ml এ কত মোল আছে? তাহলে 100 ml এ মোল আছে, তাহলে 1000 থেকে 100 তে আসতে গেলে কি করা লাগছে? 10 দিয়ে ভাগ করা লাগছে, তাহলে 10 দিয়ে ভাগ করো, তার মানে এই যে 0.943 এটাকেও তোমাকে 10 দিয়ে ভাগ করা লাগবে, তার মানে এটা আসবে 10, দশমিকটা জাস্ট এক ঘর সরে যাবে, তার মানে এটা ছিল 0.943, তো তাহলে এটা হবে 0.943, এই জায়গায় হবে দশমিক, তাহলে এত মোল হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 0.0943, তার মানে 0.09। এইটাও আসে এক্সামে, ডিরেক্ট আসে, আবার এইটা একটু ঘুরাই দিছে, দেখো এইটা অনেকবার এসে পড়ছে বলে এই ম্যাথটা এইভাবে দিছে।
ঠিক আছে, সো বি কেয়ারফুল, সুন্দরভাবে ম্যাথটা করবা, আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সটে যাচ্ছি। 250 সিসি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে? এই দেখে দেখে করো। দেখো 250 সিসি মানে কি 250 ml, সো সালফিউরিক অ্যাসিড মানে 98, 250 ml করছে 1000 ml লে 98 গ্রাম, তাহলে 250 মানে কি 1000 এর 4 ভাগ, তাহলে 4 ভাগ কেমনে করে? আগে 2 ভাগ করো, তারপর আরো ভাগ করো, আরো অর্ধেক করো, হয়ে গেছে। এখন এটা আবার বলতে 0.1 মানে আরো 10 ভাগ করা লাগবে, তার মানে এটা 2.45 গ্রাম। এই ক্লাসে এখন ঝুম করে এসে দেখলে কিন্তু বুঝবা না, ফার্স্টের থেকে এই নিয়মে আমি ম্যাথটা করাচ্ছি, তার মানে অ্যান্সার কি হবে 2.45 গ্রাম। বোঝা গেছে? বা এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে W সমান SMB ডিভাইডেড বাই 1000, যেখানে V হচ্ছে আমার ml এ নিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা। নেক্সট কি বলতেছে? নেক্সট 100 ml পানিতে, 100 না 1000 ml পানিতে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলো, এই দ্রাবককে কি বলা হবে? সো দেখো এখানে যে ব্যাপারটা এখানে ঘটছে সেটা হচ্ছে 1000 ml পানি মানে 1 লিটার, 1 লিটার পানিতে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5, সো এটা 58.5 না, তার মানে এটা হচ্ছে, এটাই তো তার 1 মোল, তাহলে 1 লিটারে যদি 1 মোল দ্রব্য থাকে সেটাকে কি বলা হয় ভাইয়া? দেখো আমি যদি এরকম একটা পাত্র নিই, যেখানে আমি বলে দিলাম যে নিচে আমার 1000 ml বা 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, 1 মোল দ্রব্য থাকে, তাহলে এই যে যত মোল থাকবে তাকে তার কি বলা হবে? মোলার দ্রবণ বলা হবে না, তত মোলার। তার মানে এটা যেহেতু 1 লিটারে 1 মোল আছে, 1 লিটারে যত মোল থাকবে, 1 লিটারে 1 মোল আছে, তার মানে এটা 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ। আর 1 মোলার দ্রবণকে এরকম ভাবে বলা যায়, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1 মোলার দ্রবণ। এটা দ্রাবক হবে না, এটা দ্রবণ হবে। দ্রবণকে কি বলা হয়? ঠিক আছে, অ্যান্সার কি হবে? 1 মোলার দ্রবণ। সবাই বুঝতে পেরেছো তো? আমরা নেক্সটে যাচ্ছি। 10% সোডিয়াম কার্বনেটের দ্রবণের মোলার ঘনমাত্রা কত? কেবলই বলে আসলাম 10 × 10 ডিভাইডেড বাই কত? 10 × পার্সেন্টেজ, 10 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেট 106, মানে 100 ডিভাইডেড বাই 106, মানে এটা একের থেকে একটু ছোট আসবে, 0.943 মোলার। সো 0.943 মোলার। হ্যাঁ, এখন দেখো এটা মোলার না দিয়ে এটা মোল পার কেজি দিছে, কাটো, 0.943 মোলার, এটা হবে কারেক্ট অ্যান্সার। মোলার না থেকে এরকম থাকতে পারে 0.943 মোল পার লিটার, ঠিক আছে, অথবা থাকতে পারে মোল পার লিটার মানে পার ডেসিমিটার কিউব, একই কথা, ঠিক আছে, এরকমও থাকতে পারে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার ট্রাইটেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? আচ্ছা, এখন আমরা তাহলে নির্দেশক পার্টে ঢুকে গেছি। সো নির্দেশক পার্টে আমাদের যে জিনিসটা জানা লাগবে সে জিনিসটা হচ্ছে খুব ইজি, খুব একটা টাফ না। আমাদের 4 ধরনের কম্বিনেশন জানা লাগবে, 4 ধরনের। এখানে অ্যাসিড আর বেজের বিক্রিয়া হবে, বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হবে। তবে এই অ্যাসিড বেজ 4 ধরনের কম্বিনেশনে হইতে পারে। সো আমরা এটা একটু আগে থিওরি পার্টটা একটু দেখে নিই। সেই থিওরি পার্টটা হচ্ছে এরকম, মূল জায়গায় যাই, এটা। সো এখন দেখো মূল জায়গাটা কি, দেখো আমাদের অ্যাসিডটা তীব্র হইতে পারে, ক্ষারটা মৃদু হইতে পারে। সো তীব্র অ্যাসিড, এই যে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, মানে তীব্র অ্যাসিড আর হচ্ছে মৃদু ক্ষার। সো তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার যদি হয়, অ্যাসিডটা তীব্র, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? অ্যাসিডিক। দ্রবণের প্রকৃতি যদি অ্যাসিডিক হয় তাহলে পিএইচ কি হবে? সাথের চেয়ে কম, পিএইচ হবে <7, এটা মনে রাখলাম। আচ্ছা, সো পিএইচ যদি <7 হয় তাহলে তীব্র অ্যাসিডীয় মাধ্যমে বা অ্যাসিডীয় মাধ্যমে যেই নির্দেশকগুলো ভালো কাজ করতে পারে তাদেরকে আমরা নিব। নির্দেশক কি? নির্দেশক হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যারা বর্ণ পরিবর্তন করে এবং বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। নির্দেশক কারা? এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, ট্রাইটেশন বিক্রিয়ায় যারা বর্ণ পরিবর্তন করে, কালার চেঞ্জ করে এবং হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। সো আমাদের এই দ্রবণের প্রকৃতি কি? অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক দ্রবণে আমরা অ্যাসিডিক নির্দেশকগুলো নিব। সো এখানে যেহেতু সবল অ্যাসিড দুর্বল ক্ষার, দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক হচ্ছে আমাদের অ্যাসিডিক যে নির্দেশক বা ইন্ডিকেটরগুলো হচ্ছে 2টা, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। কি কি? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। এবার আমি উল্টা কাজ করব। উল্টা কাজ কি? অ্যাসিডটা দুর্বল হবে, ক্ষারটা তীব্র হবে। এই যে দুর্বল অ্যাসিড, সবল ক্ষার। ক্ষার যেহেতু শক্তিশালী, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়।
ক্ষারীয় দ্রবণের পিএইচ কি হবে ভাইয়া? ক্ষারীয় দ্রবণের পিএইচ হবে 7 এর চেয়ে বেশি। তাহলে দ্রবণের প্রকৃতি যেহেতু ক্ষারীয়, তাহলে নির্দেশক কোন মাধ্যমের নিতে হবে? ক্ষারীয় মাধ্যমের। ক্ষারীয় মাধ্যমের নির্দেশক আবার দুইজন, একটা হচ্ছে ফেনপথ্যালিন আর একটা হচ্ছে থাইমল ব্লু। একটা হচ্ছে ফেনপথ্যালিন আর একটা হচ্ছে কি ভাইয়া? থাইমল ব্লু। আচ্ছা, এবার তুমি দুইটা দুই রকম নিছো, এবার তুমি দুইটাই স্ট্রং নিতে পারো না? তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দুইটাই স্ট্রং। দুইটাই যখন স্ট্রং, দুইটাই যখন সবল, তখন এই দ্রবণের প্রকৃতি কি হবে? দুইজন দুইজনকে দুই দিক থেকে টানতেছে, দুইজনই সেম পরিমাণ। তাহলে ওই যে রশি খেলা, ওই রুমাল টেস্ট, যেটা রুমাল তো মাঝেই থাকবে, দুইজনের পাওয়ারই সেম। তাহলে মাঝে পিএইচ স্কেলের মাঝে কি থাকে? 7। তাহলে এই দ্রবণের পিএইচ কি হবে ভাইয়া? 7 হবে। আর যখন দুইজনই স্ট্রং, তখন নির্দেশক কোন দলে যাবে এটা বুঝতে পারে না। এজন্য যাই নির্দেশক যেই কয়টা ইউজ হয়, সব নির্দেশকই এখানে ইউজ করা যায়। সকল নির্দেশকই বলে আচ্ছা ঠিক আছে, আমি এখানে সবগুলো আমি ইউজ করবো, কারণ দুইজনই স্ট্রং, এই জায়গায় নির্দেশক বেশি দাদাগিরি করা যাবে না, সকল নির্দেশক এখানে কাজ করবে। তার মানে এখানে সব ধরনের নির্দেশক কাজ করা যাবে। এবার দেখো, এবার লাস্ট যে কন্ডিশন, সেটা হচ্ছে দুইজনই যখন দুর্বল, দুর্বলদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়, এই জন্য এই বিক্রিয়ায় কোনো নির্দেশকেরই ভূমিকা নাই, কোনো নির্দেশকই এখানে আসলে কাজে আসবে না। তো কোনো নির্দেশকই এখানে আসলে উপযোগী নয়। আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এটার ক্ষেত্রেও পিএইচটা 7ই থাকে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও পিএইচটা 7 থাকে। এখন কয়েকটা রাশি আমি বলবো, সেটা হচ্ছে যখন দুইজনই শক্তিশালী, তখন এই যে নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হচ্ছে নির্দেশক বর্ণ পরিবর্তন করে, বর্ণ পরিবর্তন করে, যে কোনো একটা পিএইচ মানে যে বর্ণটা পরিবর্তন করে, কালারটা চেঞ্জ করে। সো যখন দুইটাই স্ট্রং, তখন সে বর্ণ পরিবর্তন করে যে রেঞ্জে পিএইচ মানে, সেটা হচ্ছে 7। ঠিক আছে, যখন আমার অ্যাসিডটা শক্তিশালী, তখন দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডিক। তাহলে বর্ণ পরিবর্তন করবে কি? পিএইচ 7 চেয়ে কমে, তখন তো বর্ণ পরিবর্তন করে পিএইচ 5.27 মানে 5.27 মানে। যখন আমার ক্ষারটা শক্তিশালী, তখন সে বর্ণ পরিবর্তন কখন করবে? ক্ষারীয় মাধ্যমের নির্দেশকে। সো ক্ষারীয় মাধ্যম কি? পিএইচ 7 চেয়ে বেশি, তখন সে বর্ণ পরিবর্তন করবে 8.80 এই পিএইচ মানে। সো এই মানগুলো একটু মনে রাখবে। এবার ডেন্টালে আসছে যে 5.27 এই মানটা আসছে। ঠিক আছে, এটা আসছে। সো এখন সবই হয়ে গেছে, একটা জাস্ট বাদ থাকলো, সেটা হচ্ছে নির্দেশকগুলো অম্লীয় মাধ্যমে কি কালার দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়। তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, অম্লীয় মাধ্যমের নির্দেশক কে কে? ফেনপথ্যালিন, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। সো মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড যেহেতু অম্লীয় মাধ্যমের নির্দেশক, সো মিথাইল অরেঞ্জ যেটা, এরা যদি অম্লীয় মাধ্যমে কাজ করে, তাহলে অরেঞ্জ আর মিথাইল রেড, তাই তো? সো এই মিথাইল রেডটা আমি একটু এখানে নিচে লিখতেছি, নাহলে এই জায়গায় আসলে বোঝানোটা টাফ হয়ে যাবে। সো মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ, তাই না? সো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এই দুটো হচ্ছে অম্লীয় মাধ্যমের নির্দেশক। সো অম্লীয় মাধ্যমের নির্দেশক যারা আছে, তারা অম্লীয় মাধ্যমে নিজের মাধ্যমে নিজের কালারটা দিবে। সো অম্ল সচরাচর কি কালার দেয়? এটাও সামনে কাজে লাগবে। অম্ল নীল লিটমাস পেপারকে লাল করে ফেলে, আর ক্ষার কি করে? লাল লিটমাস পেপারকে নীল করে ফেলে। এটা মনে রাখো। ঠিক আছে, তাহলে এই জায়গায় অম্লীয় মাধ্যমের নির্দেশক মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড অম্লীয় মাধ্যমে যখন থাকবে, অম্লের মাধ্যম কি? লাল। অম্ল কি করে? লাল করে। তাহলে এরা লাল কালার দিবে। সো রেড যেটা, রেডের নামের মধ্যেই লাল আছে, সো এটা ডিরেক্টলি লাল কালার দিবে। আর অরেঞ্জ যেটা, এটা একটু হালকা না লালের থেকে, হালকা, এই যে আমার এটা দেখা যাচ্ছে অরেঞ্জ, সো হালকা, যেহেতু হালকা, তাহলে এটা গোলাপি লাল দিবে। কেমন লাল দিবে ভাইয়া? গোলাপি লাল দিবে। ঠিক আছে, এইবার এই মিথাইল অরেঞ্জ মিথাইল রেডকে তুমি নিয়ে গেছো আর এক মাধ্যমে, নিজের মাধ্যম না, ক্ষারীয় মাধ্যমে নিয়ে চলে গেছো। তাহলে ক্ষারীয় মাধ্যমে গেলে সবাই কি হবে? ওটা তো নিজের মাধ্যম না, অন্য মাধ্যমে নিয়ে গেছো, অন্যের পাড়ায় নিয়ে গেছো, দাদাগিরি করতে পারবে? পারবে না। তাহলে ফ্যাকাশে হয়ে যাবে। ফ্যাকাশে মানে কি? হলুদ হয়ে যাবে। ঠিক আছে, জন্ডিস হয়ে যাবে, জন্ডিস হয়ে যাবে, ওদের ভয়ে জন্ডিস হয়ে যাবে, তো হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো ক্ষারীয় মাধ্যমের নির্দেশক যারা আছে, ফেনপথ্যালিন আর থাইমল ব্লু। থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমের নির্দেশক, নামের মধ্যে ব্লু আছে, আর ক্ষারের ধর্ম কি? নীল করা। সো থাইমল ব্লু যখন নিজের মাধ্যমে থাকবে, তখন সে ক্ষারীয় মাধ্যমে নীল কালার দিবে। ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে? নীল কালার দিবে। তাহলে থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়? নীল কালার দেয়। আর এই থাইমল ব্লুই যখন অম্লীয় মাধ্যমে যাবে, অম্লীয় মাধ্যম তো থাইমল ব্লুর মাধ্যম না, ক্ষারীয় মাধ্যমের মাধ্যম, তাহলে তখন সে হলুদ হয়ে যাবে। তখন থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে কি হয়ে যাবে? থাইমল ব্লু অ্যাসিডীয় মাধ্যমে হলুদ হয়ে যাবে।
থাইমল ব্লু হচ্ছে পরেরটা, আমি নিচে লিখে দিলাম। আর ফেনপথ্যালিন নামের দেখো তো এই জায়গায় ফেনপথ্যালিনটা অনেক কঠিন না একটু, মানে ফেনপথ্যালিন উচ্চারণ করাও কঠিন, লেখাও কঠিন। সো ফেনপথ্যালিন হচ্ছে একটু ঝামেলা করে। ফেনপথ্যালিন কি করে? ফেনপথ্যালিন হচ্ছে ঝামেলা করে। ফেনপথ্যালিন যখন ক্ষারীয় মাধ্যমে, মানে হচ্ছে ফেনপথ্যালিন ঝামেলা করে এটা, তাহলে ফেনপথ্যালিন যখন অম্লীয় মাধ্যমে যাবে, ক্ষারীয় মাধ্যমের নির্দেশক অম্লীয় মাধ্যমে যাবে, তখন তার কালার হয়ে যাবে বর্ণহীন। কারণ কি? যেহেতু ঝামেলা করে, অন্য মাধ্যমে গেছে, অন্যের পাড়ায় গেছে, একদম পিটায়ে বর্ণহীন করে ফেলছে। তাহলে ফেনপথ্যালিন যখন অম্লীয় মাধ্যমে গেছে বর্ণহীন হয়ে গেছে। এখন ফেনপথ্যালিন যখন ক্ষারীয় মাধ্যমে আসছে, ক্ষারীয় মাধ্যমে আসছে ফেনপথ্যালিন, ফেনপথ্যালিন যখন ক্ষারীয় মাধ্যমে আসছে, অনেক রেগে আছে না, নিজের মাধ্যমে আসছে, অনেক রেগে আছে, তখন সে অম্লের কালারটা নিয়ে নিছে। কারণ অম্লের উপর রাগ, রেগে আছে, ফেনপথ্যালিন বর্ণহীন করে ফেলছে পিটায়ে ওকে অম্লীয় মাধ্যমে দ্বারা। তাহলে ক্ষারীয় মাধ্যমে এসে রেগে আছে, অনেক রেগে থেকে সে হচ্ছে অম্লের কালার নিছে। অম্লের কালার কি? লাল। সো ও লাল একদম হয় না, লালচে বেগুনি হয়ে গেছে, লালচে বেগুনি। সো আমি আমার মতো করে একটু টাইম নিয়ে এটা পড়াইছি, তুমি তোমার মতো করে একটু চিন্তা করবা, দেখবা এইগুলো একদম এক্স্যাক্টলি তোমার পড়া হয়ে গেছে। সো এটা তোমার ছকটা সুন্দর মতো একটু মনে রাখবা। সো নির্দেশকের সবকিছুই বলা আছে এখানে, যা যা আমি বলছি সবই পড়ানো হয়ে গেছে। সো এখানে দেখো কালার টালার গুলো বলা আছে, এবং এখানে পিএইচ রেঞ্জ কিছু আমি একটু দেখাই দিই। সো মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেডের পিএইচ মান কত হবে? অবশ্যই 7-এর চেয়ে কম হবে, কারণ অম্লীয় মাধ্যমের নির্দেশক। সো মিথাইল রেড যেটা, এটা হচ্ছে লাল, লাল কি একটু গাঢ় না, তাহলে এটার পিএইচ হবে একটু বেশি। সো মিথাইল রেড কোনটা? মিথাইল রেডের কালার পিএইচটা হবে 4.2 থেকে 6.3, একটু বেশি হয়েছে। আর মিথাইল অরেঞ্জ কি একটু হালকা কালার না, তাহলে এটা হবে আর একটু কম, সেটা হবে 3.1 থেকে 4.4। ঠিক আছে। আর দুইটা কি শিখলা? সেটা হচ্ছে ফেনপথ্যালিন আর থাইমল ব্লু। সো ফেনপথ্যালিন যেটা ছিল সেটা হচ্ছে 7-এর চেয়ে বেশি, তাহলে কি হবে? 8 থেকে মোটামুটি 10, মানে এই যে এইটা, মানে 8.2 থেকে 9.8, অনেক সময় 8 থেকে 10ই ধরা হয়। আর থাইমল ব্লু যেটা, এটা হচ্ছে 8 থেকে 9.6, মানে ওই 8 থেকে 10-এর ওই জায়গাটাই থাকবে। ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলো সব পড়ে ফেললাম। এবার চলো আমরা কোশ্চিনে যাই। ঠিক আছে। এত কিছু পড়ার পরে যদি এই কোশ্চিনটা আসে, আমার আগে এই কোশ্চিনটা বাদ ছিল, আচ্ছা এরপরে আরো কিছু পড়া লাগবে, জারক বিজারকের অংশটা পড়া লাগবে, মানে এই জায়গাগুলো পড়া আছে। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ট্রাইটেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? তীব্র অ্যাসিড মানে মৃদু ক্ষার, মানে দ্রবণের প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক আমার নির্দেশক কি কি ছিল? একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা হচ্ছে মিথাইল রেড। তাহলে একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা হচ্ছে মিথাইল রেড। তার মানে আমার এই দুইজনের মধ্যে কে আছে? এখানে মিথাইল অরেঞ্জ আছে। ঠিক আছে। সো আমরা এই জিনিসটা মাথায় রাখলাম। ক্লিয়ার? সো আমাদের এটা হয়ে গেছে। সো আমরা এতক্ষণ পড়লাম, সামনে হয়তো এগুলো নিয়ে কোশ্চিন পাবো। এখন আমরা আরেকটা টপিকে যাব, যেটা হচ্ছে জারক বিজারক আইডেন্টিফাই, এবং জারক বিজারকের একটা ডিটেলস পড়ালেখা আবার করব। সো তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটা আমরা সুন্দর মতো বুঝছি। সো আমরা এখন নেক্সট আরেকটা কোশ্চিনে যাচ্ছি। সেই কোশ্চিনটা হচ্ছে এরকম: নিচের কোনটি গ্যাসীয় জারক পদার্থ বা গ্যাসীয় বিজারক পদার্থ, সরি। সো এই কোশ্চিন একটা প্রতি বছরই পাবা, প্রতি বছরই পাবা। এবারও আসছে নিচের কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ, এই কোশ্চিনটাই আসছে। তবে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড ছিল, ওখানে ছিল H2S, হাইড্রোজেন সালফাইড। সো এখন এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে কয়েকটা টেকনিক বলি। জারক এবং বিজারক চেনার জন্য আমি আগে বিজারকগুলো তোমাকে বলি। বিজারক চেনার কিছু উপায় আছে। বিজারক চেনার উপায় হচ্ছে, ফার্স্ট অফ অল, বিজারকের মধ্যে ধাতুর সংখ্যাটা বেশি থাকবে অধাতুর থেকে। ধাতুর সংখ্যা বেশি অথবা সমান থাকবে, বেশি অথবা সমান থাকবে কি? অধাতু থেকে। এইটা যেখানে তোমাকে এই ব্যাপারে ধাতুকে ধরতে হবে, দুইজনকে ধাতু ধরে নিতে হবে। একটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, এই দুটাকে, এই দুইজনকে আমি ধাতু কাউন্ট করে নিব। ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, ধাতুর সংখ্যা অধাতুর থেকে বেশি হইতে হবে, তাহলে এটা বিজারক হবে। এছাড়াও আরো কিছু কথা আছে, এটা 1 নাম্বার রুল। 2 নাম্বার রুল হচ্ছে, যদি আমার আঁশ জাতীয় কোনো যৌগ থাকে, আঁশ মানে জারণমান কম, আঁশ যৌগ মানে জারণমান কম, আর ইক মানে জারণমান বেশি, জারণমান কম যদি থাকে, তাহলে সেটা হচ্ছে বিজারক হবে। আর একটা হচ্ছে থায়ো কথা দিয়ে যদি কোনো যৌগ থাকে, থায়ো, সেটা হবে কি? বিজারক। সো চলো আমরা কিছু হচ্ছে এক্সাম্পল দেখে নিই। সো আমাকে ধরো বলছে যে ভাইয়া, আমাকে ধরো বলছে H2C2O4 অক্সালিক অ্যাসিড দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া এটা জারক না বিজারক? তো তুমি এখানে তাহলে এখন কাউন্ট করা শুরু করো। হাইড্রোজেন ধাতু,
কার্বনকে আমার ধাতু ধরতে বলা হয়েছে, তাহলে এখানে ধাতু হচ্ছে 4টা, অধাতু হচ্ছে আমার অক্সিজেন 4টা, তাহলে 2টা ইকুয়াল হয়ে গেছে। তো ধাতুর সংখ্যা যদি গ্রেটার দেন আর ইকুয়াল হয় অধাতুর সাথে, তাহলে সেটা বিজারক। তার মানে এই জিনিসটা ধাতুর সংখ্যা অধাতুর সমান হয়েছে, তার মানে এটা হচ্ছে বিজারক। H2C2O4 এটা কি ভাইয়া? বিজারক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের যদি এরকম আসে লিথিয়াম, আচ্ছা অন্য কালার দিয়ে লিখি, এটা অক্সালিক অ্যাসিডটা হয়ে গেছে তাই না? সো অক্সালিক অ্যাসিডের পরে আমাদের ধরো এরকম আছে, অক্সালিক অ্যাসিডের পরে এটা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlOH4। সো এখানে লিথিয়াম কি ধাতু, অ্যালুমিনিয়াম কি ভাইয়া? অ্যালুমিনিয়ামকে ধাতুই ধরা হয়, হাইড্রোজেনও আমাদের এখানে ধাতু ধরতে হবে। সো ধাতুই এখানে সবগুলা, তার মানে সব ধাতুই আছে, তার মানে এটাও হবে কি ভাইয়া? বিজারক। সিমিলারলি তুমি লিথিয়ামের জায়গায় যদি NaBH4 দাও, এটাও কি হবে ভাইয়া? বিজারক। ওকে, সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ধরো আমাদের এখানে এখন আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এইটা এখন এটা জারক না বিজারক? তো তুমি একটু খেয়াল করো এখানে কি কি অবস্থায় আছে। এখানে আছে হচ্ছে পটাশিয়াম ধাতু, ম্যাঙ্গানিজ ধাতু, ধাতু হচ্ছে 2টা আর অধাতু হচ্ছে আমার 4টা অক্সিজেন। তাহলে অধাতুর সংখ্যা এখন বেশি হয়ে গেছে, ধাতুর সংখ্যা বেশি হলে বিজারক হইতো, তাহলে অধাতুর সংখ্যা বেশি মানে এটা হচ্ছে জারক। সেম ভাবে আমরা এগুলো জানি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7। সিমিলারলি যদি দেখো এখানে অক্সিজেন আছে হচ্ছে 7টা আর আমাদের হচ্ছে পটাশিয়াম আর ক্রোমিয়াম মিলে আছে 4টা, সো আমাদের অধাতুর সংখ্যা বেশি, অধাতুর সংখ্যা বেশি মানে এটা হচ্ছে জারক। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এখন তোমাকে এখানে তোমাকে কার্বন মনোক্সাইড দেখাই, কার্বন মনোক্সাইড, কার্বন আমার ধাতু ধরতে বলা হয়েছে আর অক্সিজেন হচ্ছে অধাতু, 2টা সমান হয়ে গেছে, ধাতু অধাতু সমান হলে এটা হবে বিজারক, তাহলে কার্বন মনোক্সাইড এটা হচ্ছে বিজারক। এরপরে আমি যদি তোমাকে দেখাইতে বলি যে ভাইয়া MnO2, MnO2 এটা কি? MnO2 ধরো আমাকে বলছে MnO2, সো এখানে দেখো MnO2 এর মধ্যে কি হয়েছে? ধাতু একটা, অধাতু হচ্ছে 2টা, কারণ এই যে MnO2। সো MnO2 এর মধ্যে কি হয়েছে? ম্যাঙ্গানিজ ধাতু, ধাতু হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে অধাতু 2টা, অধাতু বেশি, তার মানে এটা হচ্ছে জারক। ঠিক আছে, এছাড়াও আর অনেকগুলো জারক আছে, সেই জারকগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি, এইগুলো তো ধাতু অধাতু দিয়ে মনে রাখা যায়। সো আমরা যদি এরকম দেখি X2 মানে যে কোনো প্রকার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। সো এখন তোমাকে বুঝতে হবে এরা কি ধাতু না অধাতু। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা আছে পর্যায় সারণীর বামে থাকে ধাতু, ডানে থাকে অধাতু, তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যেভাবে আছে এরা সবাই পর্যায় সারণীর ডানে আছে। সো যত ডানে যাবে ধাতু থেকে অধাতুর দিকে ট্রান্সফার হয়, তাহলে এরা সবাই অধাতু, আর এরা যেহেতু অধাতু তাহলে এরা সবাই কি হবে ভাইয়া? জারক। এরা সবাই কি হবে ভাইয়া? জারক। সো এরকম আমরা অনেক কিছু শিখে ফেলছি। সো এখন আমরা দেখো এই যে সালফার ডাইঅক্সাইডটা যদি যেহেতু এখানে আছে, এটা একটু অ্যানালাইসিস করি। সালফার ডাইঅক্সাইড, সো সালফার ডাইঅক্সাইডে যদি তুমি খেয়াল করো, সালফার হচ্ছে আমার অধাতু, অক্সিজেনও আমার অধাতু, সো এখানে সবই অধাতু, সবই অধাতু, তাহলে অধাতু মানে কি? অধাতু বেশি থাকা মানে কি? সেটা জারক। অধাতু বেশি থাকা মানে কি? সেটা জারক। তাহলে সালফার ডাইঅক্সাইড জারক। অক্সালিক অ্যাসিড একটু আগে বের করছো, অক্সালিক অ্যাসিড এটা হচ্ছে বিজারক, অক্সালিক অ্যাসিড হচ্ছে এটা বিজারক। সো সালফার ডাইঅক্সাইডে জারক পড়লা, কিন্তু অ্যান্সার আবার আমি একটু আগেই বলে আসছি সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইড যে জারক এটা কিন্তু সবসময় সত্যি না। এই সালফার ডাইঅক্সাইডের বিশেষ ধর্ম আছে, এটা জারক প্লাস বিজারক উভয় হিসেবেই কাজ করে যখন যেটা তুমি ইউজ করবা। তার মানে এমন কিছু পদার্থ আছে যারা জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে। এইটার জন্য একটা ছন্দ আমি তোমাকে এখন শিখাই দিচ্ছি। সেই ছন্দটা হচ্ছে এরকম যে ও সাথী ফিরবে না হাই, ও সাথী ফিরবে না হাই, এটা হচ্ছে জারক প্লাস বিজারক উভয় হিসেবেই কাজ করবে। এটা কি? জারক প্লাস বিজারক উভয় হিসেবেই কাজ করবে, জারক প্লাস বিজারক উভয় হিসেবেই কাজ করবে এইগুলা। সো তাহলে আমরা ওতে কি? ওতে হচ্ছে ওজোন, সাথীতে কি? সালফার ডাইঅক্সাইড, ফিরবে না হাই, ফিরবেতে মনে রাখবা ফেরাস সালফেট, নাতে হচ্ছে নাইট্রিক অক্সাইড, হাইতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। সো এইগুলো হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করবে। ঠিক আছে, সো আমরা জারক বিজারক অন্তত চিনা শিখছি, জারক বিজারক চিনে ফেলছি, কিন্তু কোনটা গ্যাসীয়
কোনটা তরল কোনটা কঠিন এই জায়গায় যে আবার প্যাচ খেয়ে যাব। চলো সেই জন্য আমরা প্রথমে ছকে চলে যাই। আমাদের একটা ছক আছে, সেই ছকটায় আমরা চলে যাচ্ছি। সো এখানে আমাদের একটা ছক বলছে এই যে, সো জারক হিসেবে আমরা চিনছি, জারক হতে গেলে কি করা লাগে, অধাতুর সংখ্যা বেশি হওয়া লাগে। বিজারক হইতে গেলে কি হওয়া লাগে, ধাতুর সংখ্যা বেশি হওয়া লাগে, ধাতুর সংখ্যা বেশি হওয়া লাগে আর সমান হওয়া লাগে অধাতু থেকে। সো জারক হিসেবে আমরা দেখছি ওই যে আমাদের পর্যায় সারণীর ডানের দিকে থাকে হ্যালোজেন গুলা X2। সো হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটা কি, এই দুটো হচ্ছে আমাদের গ্যাসীয়, ফ্লোরিন আর ক্লোরিন এই দুটা গ্যাসীয়। আর তরল কোনটাই, ফ্লোরিন ক্লোরিন বাদে ব্রোমিন, যেটা ব্রোমিন কিন্তু তরল। আর আরেকটা আছে আয়োডিন, আয়োডিন কি কঠিন, তার মানে কঠিনের মধ্যে আয়োডিন ঢুকে গেছে, বোঝা গেছে। এখন কয়েকটা শর্টকাট বলি। শর্টকাট হচ্ছে তুমি যদি জারক পদার্থের মধ্যে তরল খুঁজতে চাও, তরল হিসেবে মনে রাখবে অ্যাসিডগুলা, অ্যাসিড হচ্ছে তরলগুলা। আর কঠিন হিসেবে মনে রাখবা সল্টগুলা, সল্টগুলা মানে লবণগুলা। এছাড়া গ্যাসীয় জারক পদার্থের মধ্যে আর কি আছে, ওজন। এই যে ওজন, এই ওজন তুমি জারক বিজারক উভয় হিসেবে দেখে আসছো, ও সাথী ফিরবে না অক্সিজেন। তারপর সালফার ডাইঅক্সাইড, এটাও জারক বিজারক হিসেবে দেখে আসছো। সো এই দুইটা হচ্ছে আমাদের জারক প্লাস বিজারক উভয় হিসেবেই কাজ করে। তরল জারক পদার্থের মধ্যে ম্যাক্সিমাম তুমি অ্যাসিড দেখবা, তাহলে নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ইক অ্যাসিড। ইক মানে জারক, আগেই বলে আসছে আস কথাটা যদি থাকে, এই যে আস, তাহলে এই তরল বিজারক পদার্থের মধ্যে অ্যাসিডই পাবা। বিজারক পদার্থ তরল বললে কি পাবো, অ্যাসিড দিব, অ্যাসিড দেখবো, তবে আসের ইকের জায়গায় আস দেখবো, যেমন নাইট্রাস অ্যাসিড HNO2, সালফিউরাস অ্যাসিড H2SO3, সালফিউরিক অ্যাসিড জারক, সালফিউরাস আস অ্যাসিড বিজারক, ঠিক আছে। তারপরে ব্রোমিনের অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড, এটা হচ্ছে আমার তরল। আয়োডাইড যখন অ্যাসিড আছে এটা হচ্ছে তরল। আচ্ছা, সো আমাদের গ্যাসীয় বিজারক পদার্থের মধ্যে কি আছে, গ্যাসীয় বিজারক পদার্থের মধ্যে কি আছে আমরা একটু দেখি। বিজারক পদার্থ মানে হচ্ছে তোমার ধাতুর সংখ্যা বেশি থাকা লাগবে। হাইড্রোজেনকে আমরা ধাতু ধরবো, তাহলে হাইড্রোজেন এখানে দুইটা আছে, ধাতু বেশি। কার্বন মনোক্সাইডে ধাতু আর অধাতু সমান, তার মানে ধাতুর সংখ্যা যদি বেশি বা সমান হয় তাও এটা কি গ্যাসীয়, তাও এটা কি হচ্ছে আমাদের বিজারক। তারপর হাইড্রোজেন সালফাইড, আর এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড হবে SO2, ঠিক আছে, এটা SO2 হবে। সো এইগুলো সব হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, সো তাহলে তরল মানে কি অ্যাসিড, তাহলে লবণ যেগুলা এগুলো হচ্ছে কঠিন। তাহলে এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, পটাশিয়াম ডাইক্রোমেট জারক, এগুলো সব লবণ। পটাশিয়াম ক্লোরেট KClO3 এটাও জারক, এটাও লবণ। MnO2 FeCl3, সো FeCl3 এরা হচ্ছে সব লবণ। সো আলটিমেটলি তুমি বুঝতে পারতেছো এই জিনিসগুলো, ফেরিক, এটা এই যে ফেরিক ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে জারক, তবে এটা যেহেতু লবণ তাহলে এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে কঠিন। আর ফেরাস তাহলে কি হবে, ফেরাসও হচ্ছে একটা লবণ। আস মানে এটা একটা বিজারক, আর এখানে যেহেতু লবণ তার মানে এটা কঠিন, ঠিক আছে। সো ফেরাস সালফেট, তারপর ফেরাস ক্লোরাইড, ঠিক আছে। তারপর স্টেনাস ক্লোরাইড SnCl2, তারপরে দেখো Hg2Cl2 মার্কিউরাস ক্লোরাইড, সব লবণ এবং এরা কঠিন। অক্সালিক অ্যাসিড H2C2O4 2 অণু পানি। থাইও কথা থাকলে আগেই বলে আসছে এটা বিজারক, এবং এটা যেহেতু লবণ তাই এটা কঠিন। সো আমি আশা করি যারা আমার এই অংশটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করছো তারা এই জায়গাটা ধরতে পারবা। আমি ধরা জিনিসটা শিখাই দিছি, তোমাকে টেকনিকগুলো শিখাইছি। ধাতুর সংখ্যা বেশি থাকলে সেটা হচ্ছে কি আমাদের বলছিলাম, ধাতুর সংখ্যা বেশি হলে বিজারক, ঠিক আছে। তারপরে আমি তোমাকে বলছি হচ্ছে জারকগুলো সচরাচর গ্যাসীয় প্রকৃতির হয়, কারণ এরা অধাতু। তরলের মধ্যে কি থাকে, ম্যাক্সিমাম অ্যাসিড থাকে, আর কঠিনের মধ্যে ম্যাক্সিমাম সল্ট থাকে, ঠিক আছে। এখন তুমি নিজের মতো করে সুন্দর মতো পড়বা। আর একটা জিনিস কি পড়াইছি, যেটা হচ্ছে ও সাথী ফিরবে না হাই, এটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। সো আমাদের এখন বলছে নিচের কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ। সো প্রথম কথা অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে বিজারক পদার্থ। সো অ্যাসিডের মধ্যে একটাই কঠিন আছে, অ্যাসিডগুলো তো তরল শিখে আসছে, অ্যাসিডের মধ্যে একটাই কঠিন আছে, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো এটা কিন্তু কঠিন বিজারক, এটা কিন্তু গ্যাসীয় না। ফেরাস সালফেট যেটা, এটা লবণ মানে এটা কঠিন, প্রথম কথা। আস মানে এটা বিজারক, তার মানে এটা কঠিন বিজারক, এটা কিন্তু গ্যাসীয় না। HBr ব্রোমিন হচ্ছে, ব্রোমিন থাকলে তরল, তার মানে এটা তরল বিজারক। সো দেখছো, দেখে কিন্তু এখন পারতেছো, পারবা না এরকম না। আমার চাইছে গ্যাসীয়, তার মানে সালফার ডাইঅক্সাইডকে এখন তুমি উভধর্মী হিসেবে বিজারক ধরবা, এবং সালফারের যেহেতু অক্সিজেন, তাহলে এরা সবাই কি হবে, গ্যাসই হবে। বোঝা গেছে আশা করি। আমরা নেক্সটে যাচ্ছি। সুন্দর করে আমরা অনেক টাইম নিয়ে পড়লাম এগুলা, মানে এইগুলো আসবে, শিওর আসবে, এবং এইগুলো আমরা ভুল করব না ইনশাল্লাহ।
আমরা যারা পড়তেছি। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কি দিছে, এই কোশ্চেনটা আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স দিছে। সো আমাদেরকে বলতেছে 20 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 1.5 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার VS দেওয়া আছে, এটারও VS দেওয়া আছে, মিক্সড করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা ঠিক আছে, দুইটাই ক্ষার, দুইটাই ক্ষার। সো দুইটাই যখন ক্ষার এখন মিক্সড করছে, তখন নতুন যে মিশ্রণের পরে যে ঘনমাত্রা হবে সেটাকে আমি ধরে নিলাম S। তাহলে S সমান কি হবে? S সমান হবে মিশ্রণের আগে প্রথমটা ছিল S1V1, পরেরটা হয়েছে S2V2, দুইটাই যেহেতু ক্ষার, দুইজনের মাঝে আমি যোগ চিহ্ন দিলাম, আর নিচে V টোটাল দ্বারা আমি ভাগ করে দিব, টোটাল আয়তন দ্বারা আমি ভাগ করে দিব। সো S1 এর ভ্যালু কত ছিল ভাইয়া? 1.5, V1 এর ভ্যালু কত ছিল? 20, প্লাস S2 এর ভ্যালু কত ছিল? 2, V2 এর ভ্যালু 1.5, আর V টোটাল কত? প্রথম আয়তন কত? 20, সেকেন্ড আয়তন কত? 1.5, তাহলে 21.5, 21.5। সো আলটিমেটলি এটা আসে 20 ইন্টু 1.5, 20 ইন্টু 1 করলে হয় 20, আরও 1.5 মানে 20 এর অর্ধেক 30, তার মানে এটা আসে 30, মানে 10 আসে, মানে টোটালটা আসে 30, আর 2 ইন্টু 1.5 মানে এটা আসে 3, তার মানে 33/21.5, মানে 33 ডিভাইডেড বাই 21.5। সো এটা মোটামুটি আসে হচ্ছে ভাইয়া 33, 21.5 দিয়ে যদি কাটো 21.5, আর এটা আসে হচ্ছে আরো 10.75, সো এটা আসে 1.5 এর মতো, 1.5, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই ধরনের ম্যাথগুলো আমরা একটু ট্রাই করব, হালকা পাতলা ট্রাই করলে পারবো। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলতেছে ভালো করে খেয়াল করে, এই কোশ্চেনটা 1 মোল CH3OH, মানে এটা হচ্ছে মিথানল অ্যালকোহল 1 কার্বন বিশিষ্ট, কতটি পরমাণু থাকে? ভালো করে খেয়াল করে, এটা 1 মোল মানে এখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকে, যৌগ থেকে বলছে তাহলে অণু, এখন তোমাকে বলছে এখানে কতটা পরমাণু, তার মানে এখানে যেটা হবে অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে, যেই নাম্বারটা আছে 6 × 10⁻23, একে এই জায়গায় কতটা পরমাণু আছে এটাতে গুণ করতে হবে, তাহলে 1 আর 3 4, 4 আর 1 5 আর 1 6, 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা আসে 36 × 10⁻23। তো 36 বলে কিছু নাই, আছে কি এই 10, এটাকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে 10 এর পর 10 বাড়াই দেওয়া হয়েছে, মানে 10 এর পর 1 বাড়াই দেওয়া হয়েছে, তার মানে 10 দিয়ে গুণ করা হয়েছে আলটিমেটলি, এটাকে 10 দিয়ে ভাগ, ওটাকে 10 দিয়ে গুণ, তাহলে 3.6 × 10⁻24। বোঝা গেছে আশা করি, ক্লিয়ার না? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদের বলতেছে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা যাবে। তার মানে তোমার আগের একটা V1 দেওয়া আছে, একটা S1 দেওয়া আছে, তোমাকে পরবর্তীতে S2 বলে দিছে, V2টা বের করতে বলছে। কত ml দ্রবণ প্রস্তুত করা যায়, এখানে কিন্তু বলে নাই কতটুকু পানি যোগ করতে হবে, বের করতে হবে। সো জাস্ট তোমার যেটা V2 আসবে এটাই অ্যান্সার। সো তাহলে আমাদের S2 V2 সমান S1 V1, তাহলে আমি যদি এখান থেকে জাস্ট V2 সমান বসাই দিই, V2 সমান কি S1 V1 ডিভাইডেড বাই S1 V1 ডিভাইডেড বাই S2। তো S1 এর ভ্যালু কত আসে? S1 এর ভ্যালু হচ্ছে 0.5, V1 এর ভ্যালু হচ্ছে 500, আর S2 এর ভ্যালু হচ্ছে 0.1। সো আলটিমেটলি এটাকে লেখা যায় 0.1 যেটা, 0.5 যেটা, এটাকে আলটিমেটলি লেখা যায় হচ্ছে 5, এটাকে লেখা যায় 500, মানে দশমিকের পর দুইটাতে তো এক ঘর করে, তাহলে সরাই ফেললাম আমি 1, তাহলে আলটিমেটলি এটা আসে হচ্ছে 2500। তো 2500 ml। এখন তুমি মনে করতে পারো ভাই মাইনাস করবো না, 2500 মাইনাস 500, তার মানে 2000 হবে অ্যান্সার। না, তোমাকে বলছে কতটুকু পানি যোগ করতে হয় সব বলে নাই, বলছে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করা যায়। করতে কি করা লাগবে, কতটুকু পানি যোগ করা লাগবে, বিয়োগ করা লাগবে, এটা বলে নাই, কতটুকু করা যায় এটাই চাইছে, তাহলে যেটা আসছে এটাই অ্যান্সার। সো এটা হবে 2500 ml। ওকে, নেক্সট আমাদের কি বলতেছে, নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন মানে বাংলায় যেটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। সো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যেই বিক্রিয়ায় তোমার বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়, জারণ মান চেঞ্জ হয়, জারণ মান চেঞ্জ হয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? যেই বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়। এখন এই বিক্রিয়া থেকে জারণ মানের পরিবর্তন বোঝাটা একটু টাফ, আমি তোমাকে একটা টেকনিক শেখাই। টেকনিকটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় ম্যাক্সিমাম তুমি দেখবা যুক্ত মুক্ত কনসেপ্ট তুমি পেয়ে যাবা, যুক্ত মুক্ত কনসেপ্ট। হোয়াট ডু ইউ মিন বাই যুক্ত মুক্ত কনসেপ্ট? যুক্ত মুক্ত কনসেপ্ট হচ্ছে এরকম, ধরো তোমার একটা বিক্রিয়ায় এরকম ছিল H2S
বিক্রিয়ার পরে এই জায়গায় ধরো এস অবস্থায় আছে, H2S যে যৌগটা আছে এই জায়গায় হাইড্রোজেন আর সালফার যুক্ত অবস্থায় ছিল, সো এটাকে বলা হবে যুক্ত অবস্থা। আর এখানে সালফার যেটা এটা হয়ে গেছে মুক্ত অবস্থা। সো যুক্ত মুক্ততে দেখবা অলওয়েজ জারণ মানে চেঞ্জ হচ্ছে, কারণ কি যুক্ত অবস্থায় যখন ছিল দুইজন একসাথে ছিল, সালফারকে হয় প্লাস হইতে হবে নাই মাইনাস হইতে হবে, কিন্তু মুক্ত অবস্থায় যে কোনো যৌগের জারণ মান থাকে 0, তাহলে এই জায়গায় জারণ মান 0 কনস্ট্যান্ট। বাট যখন যুক্ত অবস্থায় তখন এই হাইড্রোজেন এখানে আছে কি +2 +1 × 2 +2, তাহলে সালফার হয়ে গেছে -2, তাহলে সালফার -2 থেকে 0 হয়েছে, বাড়ছে, তার মানে এই জায়গায় কি হয়েছে সালফারের জারণ হয়েছে, জারণ মান বাড়ছে। তার মানে যখনই যুক্ত মুক্ত কনসেপ্ট থাকবে জারণ মানে চেঞ্জ অবশ্যই আসবে। সো আমরা এখন খাটাবো যুক্ত মুক্ত কনসেপ্ট। এই সবগুলোর মধ্যে যদি তুমি খেয়াল করো একমাত্র এই বিক্রিয়াটার দিকে দেখো, এখানে H2S যুক্ত অবস্থায় ছিল, অথবা তুমি এখানে সালফার ডাইঅক্সাইড দেখো এটাও যুক্ত অবস্থায় ছিল, এই জায়গায় সালফার এসে হয়ে গেছে মুক্ত অবস্থায়, তার মানে অবশ্যই তার জারণ মানের চেঞ্জ আসছে। জারণ মানের চেঞ্জ যেখানে হবে সেটাই জারণ বিজারণ বিক্রিয়া, এইটা হবে কারেক্ট অ্যান্সার। এখন এই বিক্রিয়া প্রথম বিক্রিয়াটা নিয়ে আমার কিছু কথা আছে। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডও একটা লবণ, সিলভার নাইট্রেটও একটা লবণ, এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সিলভার প্লাস নাইট্রেট মাইনাস। সো এই দুইজনের বিক্রিয়ায় কি হয়েছে, সোডিয়াম আর হচ্ছে এখানকার নাইট্রেট দুইজনের লবণের পজিটিভ আর নেগেটিভ একসাথে জোড়া লাগছে, জোড়া লেগে কি হয়েছে সোডিয়াম আর এখানকার সোডিয়াম আর নাইট্রেট জোড়া লেগে সোডিয়াম নাইট্রেট তৈরি করছে, আর এখানকার ক্লোরিন আর সিলভার জোড়া লেগে সিলভার ক্লোরাইড তৈরি করছে। সো যেই বিক্রিয়া দুইটা লবণ বিক্রিয়া করে, দুইজন লবণ বিক্রিয়া করে জাস্ট আয়ন দ্বয়ের বিনিময় করে, কিন্তু দেখো পজিটিভ নেগেটিভের কোনো চেঞ্জ হয় নাই, সেই বিক্রিয়ার একটা স্পেশাল নাম আছে দ্বিবিয়োজন বিক্রিয়া। দ্বিবিয়োজন বিক্রিয়া, দ্বিবিয়োজন বিক্রিয়া মানে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এখানে জাস্ট জারণ মানের পরিবর্তন হচ্ছে না, আয়নগুলোর বিনিময় হচ্ছে। সো এখানে জারণ মানের কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া নয়, এইটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যাচ্ছে, এখানেও সেরকম একটা বিক্রিয়া হয়েছে, দেখো HF আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এখানেও জারণ মানে চেঞ্জ আসতেছে না, জাস্ট ওইটাই হচ্ছে যুক্ত মুক্ত কনসেপ্ট, ইউজ করবা জীবন ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো ওকে আমরা নেক্সটে যাচ্ছি। 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি জিজ্ঞাসা করছে, 5% সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট মানে সোডিয়াম কার্বনেট, আচ্ছা 5% মানে S = 10 × %/m, সো পার্সেন্টেজ হিসেবে 5 আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড 106, সোডিয়াম কার্বনেট 106, তাহলে 50/106, 50 দিয়ে যদি ভাইয়া তুমি 100 হইতো তাহলে এটা হইতো কি হাফ, উপরে 1 হইতো নিচে 2 হইতো, এখন এটা 100-র চেয়েও বেশি, তার মানে হাফের চেয়ে কম কিছু একটা আসবে, হাফের চেয়ে কম কোনটা আছে 0.47, ক্লিয়ার। সো ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যাবে। নেক্সট কি বলতেছে, নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে, ও সাথী ফিরবে না হয়, তাহলে ও সাথী ফিরবে না হাই। এখন দেখো কোনটা আছে, অ্যামোনিয়া, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড নাকি নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তো হবে না, নাইট্রাস অ্যাসিড HNO2, এই যে নাইট্রাস অ্যাসিড HNO2, এইটা ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় একটা কথা বলি, এই জায়গায় যেটা আছে H2O2 এটা কিন্তু জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে, এবং এইটা H2O2 হচ্ছে তরল আকারে থাকে, কি আকারে থাকে তরল, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের যে হচ্ছে মামস্টাম্পস হয় না, মামস্টাম্প যখন হয় তখন একটা লিকুইড দিয়ে তোমাকে কুলকুচি করতে বলা হয় বা গড়গড়া করতে বলা হয়, সেখানে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, ঠিক আছে। বা আমাদের যে হচ্ছে ডাক্তারদের চিকিৎসাগুলো করে বিভিন্ন ফোড়া বা হচ্ছে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হয়, ওই জায়গায় যে হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে ওই যে কি বলে ড্রেসিংগুলো করা হয়, ঠিক আছে। সো হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু লিকুইড তরল, হ্যাঁ কথাটা মাথায় রাখবো। ওকে সো আমরা আচ্ছা এটার অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে হ্যাঁ নাইট্রাস অ্যাসিড। আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে, কোন দ্রবণ নীল লিটমাসকে লালে পরিণত করে, লালে পরিণত করে কোনটা, লালে, নীলকে লাল করে হচ্ছে অ্যাসিড, নীলকে লালে পরিণত করে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। সো এটা আমরা আগেই পড়ে আসছি, ওই যে বলে আসছিলাম, আমাদের এই জন্য ফাস্ট হয়ে যাচ্ছে। ওকে সো আমাদের নেক্সট কি বলতেছে, এই জায়গায় এত ব্যাখ্যা অ্যাড করছে, এই কোশ্চেনটা একটু দেখো, এই কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 190 mg/dL, ইউনিটটার দিকে তাকাও, এই mg/dL থেকে তোমাকে বলছে মিলিমোল/লিটারে নিয়ে যাইতে, তার মানে তোমার এখানে কোশ্চেনটা করছে mg/dL থেকে মিলিমোল/লিটারে নিয়ে যাইতে। আমরা উল্টা সম্পর্কটা মুখস্থ রাখতাম, উল্টা সম্পর্কটা এরকম ছিল যে আমাদের যদি মিলিমোল/লিটার দেওয়া থাকতো,
ঠিক আছে। এখান থেকে যদি আমাদের এই কাজটা করা লাগতো যে আমরা যদি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাইতাম, তখন আমরা যে কাজটা করতাম, আমাদের একটা তার আণবিক ভর m/10 যেটা, এটা দিয়ে গুণ করা লাগতো। মানে মিলিমোল পার লিটারে যে ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে আমি মিলিগ্রাম পার ডেসিলিটারে যাব, তাহলে যেই যৌগটা দেওয়া আছে ওটার আণবিক ভর ডিভাইডেড বাই 10 এটা দিয়ে গুণ করা লাগতো। এইবার আমার যদি উল্টা কাজটা করা লাগে যে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে আসা লাগে, যেটা আমার কোশ্চেনে দেওয়া, তাহলে এই m/10 দ্বারা ভাগ করা লাগে। কি m/10 দ্বারা ভাগ করা লাগে? আচ্ছা ভাইয়া, m/10 দ্বারা ভাগ করা যে কথা, m/10 দ্বারা ভাগ করা যে কথা, 10/m দ্বারা গুণ করা একই কথা না? 10/m দ্বারা গুণ করা একই কথা। তার মানে তুমি একটা জিনিস মনে রাখবে, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাব, m/10 দ্বারা গুণ করব, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে আসব, 10/m দ্বারা গুণ করব। তাহলে তোমার যে পরিমাণটা, অ্যামাউন্টটা দেওয়া আছে 190, তাহলে 190 কে তুমি এখন 10 ডিভাইডেড বাই m দ্বারা ভাগ করবা। m মানে কি ভাইয়া? গ্লুকোজ। গ্লুকোজের আণবিক ভর আগেই পড়ে আসছি 180, তার মানে 180 হবে m এর জায়গায়। সো সোজা কথা ভাইয়া, সোজা কথা হচ্ছে এরকম যে 190 ডিভাইডেড বাই 180, 190 ডিভাইডেড বাই 180, বা এখানে 0 0 তুমি কেটে ফেলো, সমস্যা নাই, উপরে 19 নিচে 18, বা এরকম মনে করো 190 ডিভাইডেড বাই 18, তার মানে 18 দিয়ে তুমি 18 গুণ 10, 18 ইন্টু 10 180, 180 মানে 10, 10-এর চেয়ে একটু বেশি, 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 10 পয়েন্ট সামথিং কিছু একটা, একটাই আছে অপশনে, সেটা হচ্ছে এইটা। বোঝা গেছে? সো আমরা আশা করি এই ধরনের কোশ্চেনগুলো খুব ইজিলি পারবো, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। নেক্সট কোনটি সত্য নয়? সো সত্য নয় এটা দেখো, নিচের কোনটি সত্য নয়? লিটমাস অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। হ্যাঁ, অম্লীয় মাধ্যমে লাল, এটা কারেক্ট। মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। মিথাইল রেড অম্লীয় মাধ্যমের নির্দেশক, তাহলে অম্লীয় মাধ্যমে সে যেই ধর্ম দেখায় ওটাই দেখাবে, তো অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করবে, এটাও কারেক্ট। ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। ফেনল ব্রেড বলছে, আচ্ছা যাই হোক, পরেরটা দেখি। থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। থাইমল ব্লু হচ্ছে ক্ষারীয় মাধ্যমের নির্দেশক। থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমের নির্দেশক। সে অম্লীয় মাধ্যমে যখন গেছে তখন সে কি করবে? তখন সে হচ্ছে মোটামুটি কি কালার দিবে? সে হলুদ ফ্যাকাশে কালার দিবে। তার মানে এটা ভুল কথা, এটা ভুল কথা। ফেনল কি বলছে? ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে কিনা, এইটা হচ্ছে, এইটাই অ্যান্সার দিছে। দাঁড়াও, এটা আমি একটু দেখাই দিই। ফেনল রেড অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। সো এটা একটা ভুল তথ্য। সো আমাদের তাহলে অ্যান্সারটা একটু ভুল আছে, এইটা হবে না, অ্যান্সারটা হবে হচ্ছে এইটা। এটা ভুল তথ্য। হ্যাঁ, এটা ভুল, কারণ থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে নীল কালার দেয়। থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে হচ্ছে নীল কালার দেয়, লাল না। এখানেও তো ভুল করছে, নীল, অম্লীয় মাধ্যমে নীল কালার দেয়। এই অম্লীয় মাধ্যমে নীল বলতেছে, অম্লীয় মাধ্যমে হলুদ কালার দেয়। এই যে দেখায় আসছিলাম, অম্লীয় মাধ্যমে হলুদ কালার দেয়। আর থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যম, যেহেতু ওর নির্দেশক, সো থাইমল ব্লু অম্ল বলছে এটা। আচ্ছা, থাইমল ব্লু অম্ল বলতেছে। আচ্ছা, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো তো, থাইমল ব্লু দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ক্ষার আর একটা আছে হচ্ছে অম্ল। সো থাইমল ব্লু যেটা ক্ষার, সেটা ক্ষারীয় মাধ্যমে, তাহলে কি নিজের কালার দিবে? নীল। আচ্ছা, থাইমল ব্লু যেটা ক্ষার, সেটা অম্লীয় মাধ্যমে, তাহলে কি কালার দিবে? হলুদ। এন্ড থাইমল ব্লু আবার যদি অম্ল হয়, তাহলে কি হবে? অম্ল হইলে সে যখন অম্লীয় মাধ্যমে যাবে তখন হ্যাঁ, তাহলে লাল কালার দিবে। আর থাইমল ব্লু যদি অম্ল হয়, সে যখন ক্ষারীয় মাধ্যমে যাবে তখন হলুদ দিবে। সো কোশ্চিনটা একটু এইভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু কোশ্চিনে যেটা করছে, কোশ্চিনে এখানে কিছু বলে নাই থাইমল ব্লুটা অম্লীয় নাকি ক্ষারীয়, মানে থাইমল ব্লুটা আসলে কোনটা। সো আমরা থাইমল ব্লু দেখলে সচরাচর ক্ষারীয় ধরে নিব যদি কিছু না বলে। সো ক্ষারীয় যদি হয়, তাহলে থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমের নির্দেশক, অম্লীয় মাধ্যমে গেছে, লাল না, সেটা হলুদ কালার দিয়ে দিবে। ঠিক আছে, হলুদ কালার দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছো। আমার কোশ্চিনের অ্যান্সারটা আমার ঠিক দাগানো হয়েছে, বাট আমার একটু কনফিউশন হয়েছিল, তোমরা বুঝে নিবা। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, দুইটাই তীব্র।
দুটাই তীব্র, তাহলে নির্দেশকগুলো কি দাদাগিরি দেখাইতে পারবে না, সব নির্দেশক এখানে কাজ করবে। তাহলে সব কয়টি নির্দেশক এখানে কাজ করবে এবং পিএইচ যে রেঞ্জটা থাকবে সেটা হবে 3 থেকে 10। দুটাই যখন তীব্র হবে তখন পিএইচ বা বর্ণ পরিবর্তনের পরিসর যদি চিন্তা করো 3 থেকে 10। ওকে, সো আমরা পরেরটায় যাচ্ছি। নির্দেশকের এখানে অনেকগুলো কালার টালার দেওয়া আছে। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, আগেই পড়ে আসছি। মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, ডেসিমোলার হচ্ছে 0.1 মোলার, সেমিমোলার মানে হচ্ছে অর্ধেক 0.5 মোলার, সেন্টিমোলার মানে 1/100 মানে 0.01 মোলার, আর হচ্ছে মিলিমোলার মানে 0.001 মোলার। ঠিক আছে, ওকে। সো আমাদের তাহলে ডেসিমোলার মানে 0.1 মোলার, এগুলো পড়ায় আসছি, তো এগুলো এখন আমরা খুব ফাস্ট করে ফেলতে পারবো। ওকে, সো এখানে সব বলা আছে। মোলার দ্রবণ হচ্ছে 1 মোলার, সেমিমোলার মানে 0.5, ডেসিমোলার মানে 1/10 মানে হচ্ছে 0.1, আচ্ছা সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 বা 1/100। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত? আচ্ছা, সো এইগুলো হচ্ছে একটু ইন্টারেস্টিং কোশ্চিন। যত পার্সেন্ট বলে ওই অ্যাসিডটা থাকবে আসলে ওইটা তত পার্সেন্ট আছে। সো 20% সালফিউরিক অ্যাসিড মানে এখানে 20 ভাগ আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর বাকিটা কি আছে? তাইলে একটা দ্রবণের মধ্যে বাকিটা কি থাকে? চিনির শরবতে একটা অংশ চিনি থাকে, বাকিটা কি থাকে? পানি থাকে না? পানি থাকে। তাহলে বাকি অংশ যে 100-র মধ্যে বাকিটা যেটা 80 ভাগ, এইটা আছে তোমার হচ্ছে পানি। তাহলে আমাকে বলছে পানির পরিমাণ কত, তাহলে 80 ভাগ, এখন এটা গ্রামে প্রকাশ করছে তারা, তাহলে এটা 80 গ্রাম। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। সো পরেরটায় আমরা যাচ্ছি, মৃদু অ্যাসিড ও সবল ক্ষার। মৃদু অ্যাসিড আর সবল ক্ষার, তার মানে ক্ষার হচ্ছে সবল, তার মানে দ্রবণের প্রকৃতি হবে বেসিক, তার মানে পিএইচটা হবে 7-এর চেয়ে বেশি। পিএইচ 7-এর চেয়ে বেশি এই ধরনের দ্রবণে কি কি নির্দেশক কাজ করে? একটা হচ্ছে ফেনলফথ্যালিন বা ফেনপথ্যালিন, আর কি ফেনলফথ্যালিন আসলে বানানটা ঠিক রাখার জন্য বলি, আসলে ফেনপথ্যালিন। সো নামের বানানে অনেক ঝামেলা আছে। আর একটা হচ্ছে থাইমল ব্লু। এই জন্য ফেনপথ্যালিন কি হয়, এই জন্য আমি যদি এগুলো কালার একটু দেখাই দিই, অম্লীয় মাধ্যম আবার একটু মনে পড়ে গেল। সো ক্ষারীয় মাধ্যমে এরা কি কি কালার দিবে? সো দেখো, থাইমল ব্লু যেটা এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের নির্দেশক। তাহলে ক্ষারীয় মাধ্যমে যখন থাকবে তখন এটার কালার হবে ভাইয়া কি? নীল। আর যখন এটা অম্লীয় মাধ্যমে আনবো তখন ফ্যাকাশে হয়ে যাবে, তখন এটার কালার হবে হলুদ। আর যখন ফেনলফথ্যালিন বা ফেনপথ্যালিন বলতে কষ্ট হচ্ছে, তার মানে এরা যখন, এ তো ক্ষারীয় মাধ্যমের নির্দেশক, তাহলে এ এখন বেশি দাদাগিরি দেখাচ্ছে, অম্লীয় মাধ্যমে যেই না যাবে সোজা করে দিবে, সোজা করে দিয়ে কালারলেস করে দিবে, বর্ণহীন করে দিবে। তারপরে ফেনপথ্যালিন নিজের মাধ্যমে আসবে, ক্ষারীয় মাধ্যমে এসে রাগে গজগজ করবে। কার উপর রাগে গজগজ করবে? অম্লীয় মাধ্যমের উপর। তাহলে অম্লীয় মাধ্যমের কালার সে নিয়ে নিবে, তখন অম্লীয় মাধ্যমের কালার হচ্ছে লাল, ও দিবে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে এসে লালচে বেগুনি। ঠিক আছে, তো এইভাবে মনে রাখা যায়। এখন আসে আমাদের কি বলছে, আমাদের বলছে যে সবল ক্ষার আর মৃদু অ্যাসিড, মানে সবল ক্ষার মানে বেসিক মাধ্যমে কি নির্দেশক ইউজ করা যাবে? মিথাইল অরেঞ্জ তো অম্লীয় মাধ্যমে না, মিথাইল রেডও অম্লীয় মাধ্যমে, সব কয়টি না ফেনপথ্যালিন। ঠিক আছে, সো ফেনপথ্যালিন হচ্ছে ক্ষারীয় মাধ্যমের নির্দেশক। সো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদেরকে বলতেছে 10% সোডিয়াম ক্লোরাইডের মোলার ঘনমাত্রা কত? সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা তাহলে 10 ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 10, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, মানে 100 ডিভাইডেড বাই 58.5। আচ্ছা 58.5 মানে হচ্ছে 58 দুগুণ 116, 8.5 মানে 117, দ্বিগুণ করলে হয়ে যাচ্ছে 117, তার মানে প্রায় 2-এর কাছাকাছি, যেটা ওইটা। সো 2-এর কাছাকাছি মানে 1 পয়েন্ট সামথিং। সো 1.709, এগুলো সব 170.17, তো এটা না, এটা হবে কারেক্ট অ্যান্সার 1.709 মোলারিটি বা মোল পার লিটার। পরেরটা কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের 700 সিসি, 700 সিসি মানে হচ্ছে 700 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে 700 ml, একই কথা, কারণ 1 সেন্টিমিটার কিউবে 1 ml। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের 700 সিসি নর্মাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে? প্রথম কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 40 গ্রাম। 40 গ্রাম কোথায় থাকে? 1000 ml এ থাকে। তাহলে 100 ml এ কতটুকু থাকে আগে এটা হিসাব করো। 100 ml মানে 10 ভাগ হয়ে গেছে, তাহলে এটাও 10 ভাগ হলে গেলে 4 গ্রাম থাকে। 100 ml এ যদি 4 গ্রাম থাকে, তাহলে 700 ml কে 7 গুণ, তাহলে 700 ml এ 4 গুণ থাকবে, তাহলে 4 × 7, সরি 700 ml মানে 7 গুণ, তাহলে 4 এর 7, 4 7টা কত? 28 গ্রাম। সো ইজিলি তুমি এটা হিসাব করে ফেলা যায়, ইজিলি এটা হিসাব করে ফেলা যায়। ঠিক আছে, বোঝা গেছে তো? আশা করি বুঝছো। ওকে, সো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট বলছে
5 গ্রাম অক্সিজেন তৈরি করতে নিম্নলিখিত কত গ্রাম KClO3 প্রয়োজন? সো এখানে এই কোশ্চেনটা দিছে। এই রিঅ্যাকশনটা অনেক ইম্পর্টেন্ট, তোমার যে কোনো ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেলের ক্ষেত্রে আসছে। সো দেখো KClO3 থেকে অক্সিজেনের একটা প্রডিউসনের রিঅ্যাকশন, মানে প্রডিউস করা রিঅ্যাকশন। সো আমাদের রিঅ্যাকশনটা এরকম ছিল যে KClO3 এটা ভেঙে যাচ্ছে, হিট দিলাম। সো অক্সিজেন এমনিতে ভেঙে গেলে কি রকম থাকে? অক্সিজেন থাকে, আর এখানে KCl যেটা KCl আকারে এভাবে থাকবে। সো এখন তুমি খেয়াল করো অক্সিজেন এখানে কতটুকু আছে? অক্সিজেন এখানে 2টা আছে, অক্সিজেন এখানে 3টা আছে। সো এখানে 3 মিলানোর জন্য এখানে একটা 3 দিলাম, তাহলে অক্সিজেন হয়ে গেল 3 দুগুণ কয়টা? 6টা। অক্সিজেন যদি 6টা হয়ে যায়, এখানে আবার হয়ে গেছে 3টা, তাহলে এখানে 6 বানানোর জন্য 2 দাও। এখানে যে না 2 দিছো, তখন KCl হয়ে গেছে এদিকে 2টা, এদিকে তখন একটা 2 দাও। সবাই আশা করি বুঝছো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। এখন এইটুকের ভর যদি তুমি হিসাব করো, এইটুকের ভর যদি হিসাব করো 39ই যদি ধরো, আচ্ছা 39.1 ধরলে একটু টাফ হয়, 39 ধরো পটাশিয়াম, আর ক্লোরিন 35.5 ধরো। জাস্ট এইটুকু KClO3 যদি হিসাব করো, এটা আসবে 122.5। এর সামনে একটা 2 আছে, আলটিমেটলি এটা গুণ করলে আসে 245 গ্রাম। একটু ভাইয়া এগুলো একটু যাদের হচ্ছে ভালো করার ইচ্ছা আছে এইগুলো একটু মনে রাখো, ঠিক আছে? সো 245 গ্রাম থেকে তুমি হচ্ছে অক্সিজেন যেটা পাচ্ছ, এটা পাচ্ছ 3 মোল। 3 মোল মানে এখানে যেটা বলছে গ্রামে প্রকাশ করতে, তার মানে 3 মোল মানে হচ্ছে 3 ইন্টু 1 মোল হচ্ছে 32, 3 ইন্টু 32 মানে 96 গ্রাম। 96 গ্রাম, তাহলে উল্টা করে লেখো। তাহলে অক্সিজেন যদি 96 গ্রাম অক্সিজেন থেকে তুমি এটা হচ্ছে KClO3 পাচ্ছ 245 গ্রাম, ঠিক আছে? এখন তোমাকে বলছে 5 গ্রাম অক্সিজেন থেকে তুমি KClO3 পাবা 245 ইন্টু 5 ডিভাইডেড বাই 96। সো এখন যদি তুমি কাটাকাটি করো, তাহলে 5 19 95, তাহলে এটা 96 মানে 19 ধরে নাও, 19। তাহলে 245 ভাগ 19, তার মানে 19 ভাগ 245। সো তোমার এখন কাজ হচ্ছে তাহলে 19 ঘরের নামটা পড়া, অথবা ওই যে ছোট করে আনা 19 অক্ষে 19, তাহলে এখানে থাকে হচ্ছে 55, তাহলে 19 দুগুণ 38, তাহলে এখানে থাকে হচ্ছে 17, পয়েন্ট দিলে এরকম। সো 12 পয়েন্ট সামথিং কোনটা আছে? 12 পয়েন্ট সামথিং 2টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে বাকি 2টা কাটা। এখন 12 পয়েন্ট সামথিং এটা 170 আসতেছে। সো 19 গুণ 10 হয় 190, 19 গুণ 10 হয় 190, 19 গুণ 10 না হোক 9 হবে বা 8 হবে বা 7 হবে, কারণ 170 এখানে আছে। দ্যাটস মিন এটা হচ্ছে 12.22 হচ্ছে না, 12.77, এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই আশা করি বুঝতে পেরেছি, সবাই আশা করি ক্লিয়ার না? বুঝতে পেরেছি। আমার হয়তো ক্যালকুলেশনে হালকা পাতলা একটু ভুল হইতে পারে, তোমরা মিলাই নিও, আশা করি ভুল নাই। হ্যাঁ 12.77। সো পারা যায়, ইচ্ছা করলে পারা যায়। সো তোমাকে এখানে সবসময় যে গ্রামে দিবে এমন না, এটা গ্রাম অক্সিজেন দিছে, তোমাকে এইটা গ্রামে না দিয়ে এটা STP হচ্ছে আয়তনে চলে যেতে পারে। 3 মোল মানে কত? 3 ইন্টু 22.4 মানে হচ্ছে 67.2 লিটার। এইভাবেও কোশ্চেনগুলো সেট করা থাকতে পারে, STP-তে মোলার আয়তনে চলে যেতে পারে এটা, ঠিক আছে? সো এটা গ্রামে সবসময় থাকবে, ব্যাপারটা এমন না। সো নেক্সটে আমরা যাচ্ছি নিম্নে উল্লেখিত জারণ সংখ্যার বিপরীতে দেওয়া যৌগের কোন সংকেতটি ভুল? কোনটি ভুল বলছে, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেনের, সবগুলো নাইট্রোজেনের। সো নাইট্রোজেনের তার মানে 5টা অক্সাইড হয়, কয়টা? 5টা। নাইট্রোজেনের জারণ মান যখন +1 হয়, +2 হয়, +3 হয়, +4 হয়, আর হচ্ছে +5 হয়। সো যখন +1, তাহলে চিন্তা করো নাইট্রোজেনের অক্সিজেন, নাইট্রোজেনের অক্সিজেন, নাইট্রোজেনের অক্সিজেন, নাইট্রোজেনের অক্সিজেন, নাইট্রোজেনের অক্সিজেন। যখন নাইট্রোজেনের জারণ মান +1, তখন +1টা যাবে অক্সিজেনের পাশে, আর অক্সিজেনের 2 আসবে এখানে, আবারও অক্সিজেনের 2 আসবে এখানে, নাইট্রোজেনের যখন 2 তখন এখানে যাবে। সো এটাকে লেখা যায় এরকম যে NO। যখন 3 হবে তখন কি হবে? তখন হবে নাইট্রোজেনের 3 যাবে অক্সিজেনের পাশে, অক্সিজেনের 2 আসবে এখানে। যখন 4 হবে তখন কি হবে? নাইট্রোজেনের 4 যাবে এখানে, অক্সিজেনের 2 আসবে এখানে। সো কাটাকাটি করা যায়, এটাকে লেখা যায় এবার হচ্ছে NO2। আর যখন 5 হবে তখন নাইট্রোজেনের 5 যাবে অক্সিজেনের পাশে, অক্সিজেনের 2 আসবে এখানে, N2O5। তুমি যদি এই 5-এর দিকে তাকাও, 5-এর দিকে তাকাইলে এটা NO3 দেয়া, বাট এইটা হবে কি N2O5। সো এটা হচ্ছে ভুল, এবং এটাই তোমাকে জানতে চাইছে, এটাই তাহলে সঠিক। 1 নাম্বারটা দেখো মিলে গেছে, N2O, এই যে N2O। 2 নাম্বারটা NO, এই যে NO মিলে গেছে। 4 নাম্বারটা NO2, এই যে ক্যালকুলেশন করার পরে মিলে গেছে। 5 নাম্বারটা মিলে নাই। সো ঠান্ডা মাথায় চিন্তা করো, নাইট্রোজেনের অক্সাইড এখন যদি তুমি ঠান্ডা মাথায় পরীক্ষার হলে চিন্তা করতে থাকো, আচ্ছা আমার তো 5টা জারণ মান মনে রাখা পসিবল না, ভাই মনে রাখতে কে বলছে? পাশাপাশি লেখেন, নাইট্রোজেনেরটা অক্সিজেনের দেন, অক্সিজেনেরটা নাইট্রোজেনে দেন, যদি তোমার বিভাজ্য হয় তাহলে ভাগ করে দেন ইকুয়াল নাম্বার দ্বারা।
ওকে, সো আমরা নেক্সট যাচ্ছি। নিচের কোনটি একই সাথে জারক ও বিজারক রূপে কাজ করে? ও সাথী ফিরবে না হাই। সো এখানে তাহলে ও সাথী ফিরবে না, এই সাথীও আছে ফেরাস সালফেটও আছে, সো দুইটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এটা হবে দুইটাই কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? সো এটা অনেক আগে আসছে, এটা আমাদের লাগবে না আপাতত। নিচে উল্লেখিত কোন বিক্রিয়াটি বিজারণ নয়? বিজারণ নয় বলছে, বিজারণ নয় মানে জারণ, মানে তোমাকে কি দেখতে বলছে? জারণ কোনটা জিজ্ঞাসা করছে। সো জারণ বিক্রিয়া কোনটা হয়? জারণ বিক্রিয়ায় কি বলা হয়েছে ভাইয়া? জারণ বিক্রিয়ায় হচ্ছে জারণ মান বাড়ে। জারণ বিক্রিয়ায় কি হয়? জারণ মান বাড়ে। তার মানে জারণ বিক্রিয়ায় কি হয়? জারণ মান বাড়ে। সো জারণ বিক্রিয়ায় যদি জারণ মান বাড়ে তার মানে ইলেকট্রন ছাড়বে, জারণ মান বাড়বে। সো জারণ মান বাড়বে, তাই তো? তাহলে এখানে একটু খেয়াল করি, এখানে কপারে যদি খেয়াল করো, কপারে কি হয়েছে? কপার 2+ ছিল এখানে, এখানে এসে কপার 0 হয়ে গেছে, কমে গেছে উল্টা, এটা বাদ। এখানে দেখো, এখানে সালফার কি ছিল? হাইড্রোজেন যদি 2+ হয় দুইটার জন্য, এটা 2- ছিল সালফার, সালফার ছিল 2-, এই জায়গায় এসে সালফার 0 হয়ে গেছে, -2 থেকে 0 হয়েছে, তার মানে এটা এইখানে তোমার জারণ মান বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে, এখানে জারণ হয়েছে, মানে এটা বিজারণ বিক্রিয়া না, এটা জারণ বিক্রিয়া। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। এইখানে ক্লোরিনের কি হয়েছে? এখানে ছিল 0, এখানে ক্লোরিন এসে হয়েছে -1, 0 থেকে -1 হয়েছে, মানে কমে গেছে। কমে গেছে মানে কি? এটা বিজারণ বিক্রিয়া। সো এখানেও সেম ভাবে তুমি হিসাব করে নিতে পারবা। সো আমাদের অ্যান্সারটা আমি পেয়ে গেছি, সো বি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। সো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, হয়তো আর লাস্টে আরেকটা কোশ্চেন আছে, চলো দেখে আসি এটা কি বলতেছে। কোন যৌগসমূহের নিম্নের যৌগসমূহের কোন মৌলের জারণ সংখ্যা ভুল? ভুলটা জানতে চাওয়া হয়েছে। সো ভুল যদি একটু খেয়াল করো, এটার দিকে একটু ভালো করে তাকাও, তোমরা তাকাইলে বুঝতে পারবা যে H3PO4 অক্সিজেন হচ্ছে -2 × 4 মানে -8, হাইড্রোজেন হচ্ছে +1 × 3 মানে +3, তাহলে -8 আর হচ্ছে +3 কত? আলটিমেটলি থাকে -5, তাহলে ফসফরাসকে হইতে হবে +5, সো +5 দেওয়া, ঠিক আছে। H3NO3, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি খেয়াল করো, এটা হচ্ছে +5 দেওয়া। এখানে অক্সিজেন কত? -2 × 3 মানে -6, অক্সিজেন কত? -6, ওকে। আর হাইড্রোজেন কত? +3, তাহলে আলটিমেটলি -6 আর +3 হিসাব করলে থাকে হচ্ছে -3, ওইদিকে গেলে নাইট্রোজেন হয়ে যায় +3, তাহলে এই জায়গায় নাইট্রোজেনের জারণ মান হবে হচ্ছে +3, এই জায়গায় দেওয়া হচ্ছে +5, তাহলে এটা হবে +3, তাহলে এইটা হচ্ছে ভুল, এটাই কারেক্ট অ্যান্সার। এন্ড এইটা অপশনে হতো ভুল দেওয়া, এটা তুমি দেখবা এইটাই তোমার অ্যান্সারে ভুল দেখানো, কারণ কি? দেখো HNO3 তে আয়োডিনের জারণ মান বলছে, এটা আয়োডিন হবে না, আসলে এটা নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে। সো নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে -2 × 3 -6, হাইড্রোজেন +1, সো আলটিমেটলি -5, ওইদিকে গেলে নাইট্রোজেন এখানে +5 থাকে, সো এটা কারেক্ট। এটা নাইট্রোজেন যদি দিয়ে দাও তাহলে এটাই কারেক্ট, তাহলে কারেক্টটা তো না, আমার ভুলটা জানতে চাইছে। আর CH2Cl যেটা বলছে, CH2Cl না, এটা CH2Cl2 হবে যদি এটা আর কি কারেক্ট বানাইতে হয়। সো Cl ক্লোরিনের কত? -1, এটা হচ্ছে -2, আর হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে দুইটার জন্য +2, তাহলে কার্বন ইটসেলফ কি হবে? 0 হবে, +2 আর -2 মিলে 0 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এইগুলো তোলা একটু ভুল আছে আসলে কোশ্চেনে, আসলে ভুল হচ্ছে এইটা, ঠিক আছে, কারণ এইটা তুমি একদম বেসিক্যালি দেখতে পাচ্ছ +5 না +3 হবে। সো এই যেটা ভুল এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। সো আলটিমেটলি এইটা হচ্ছে না, এটা CH2Cl2 হলে ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা না, এইটা না, আমার অ্যান্সার আসবে হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা। সো এই মাধ্যমে আমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন যে পোর্শনটা ছিল, আমরা প্রায় 248টা স্লাইডের আমরা হচ্ছে কোশ্চেন সলভ করে ফেললাম। তো আশা করি আমরা কি হচ্ছে একটু ফাস্টের দিকে নিয়ে যাই। সো আমরা হচ্ছে 248টা স্লাইডের পরিমাণগত রসায়নের কোশ্চেন সলভটা করে ফেললাম। সো এখান থেকে তুমি যদি পুরো ওভারভিউ করো তাহলে একটা জিনিস বুঝতে পারতেছো, এখানে ম্যাথমেটিক্স খুব বেশি আসতেছে এবং এমন এমন জিনিস আসতেছে যেটা আমার হ্যান্ড ক্যালকুলেশন মনে হচ্ছে আমি পারবো না, কিন্তু আমি যখন ট্রাই করতেছি আমি পেরে যাচ্ছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এইখানকার যে অনুশীলনীর ম্যাথগুলো আছে এখন থেকেই সেগুলোর উপর খুবই আত্মস্থ করে ফেলো, দেখা মাত্র অ্যান্সার করে ফেলার ট্রাই করো। আর কোনগুলো বেশি আসতেছে সেটাও তুমি বুঝতেছো, যে সিয়াম ভাইয়া যে টেকনিকটা দেখাইছে
ওই যে ভাগ করে করে করার 250 ml 100 ml এর জন্য কত দিয়ে ভাগ করব, এইভাবে যদি করো সূত্র কম ইউজ করে, তাহলে দেখবা অনেক ইজিলি তুমি বুঝতে পারছো। তুমি যখন জিস জায়গাটায় চলে যাবা তখন ব্যাপারটা অনেক ইজি হবে। আমি এই স্লাইডের মধ্যে পিপিএম সংক্রান্ত কোনো ম্যাথ পাইলাম না, সেজন্য করাই নাই। সো পিপিএম সংক্রান্ত ম্যাথগুলো তোমরা একটু দেখবা, পিপিএম সংক্রান্ত ম্যাথগুলো একটু ট্রাই করবা, ঠিক আছে? যেহেতু ম্যাথ আসতেছে, সো পিপিএম সংক্রান্ত ম্যাথও কিন্তু তোমাকে দেখে যেতে হবে অবশ্যই। সো ইনশাআল্লাহ তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো মতন ভাইয়ার ক্লাসটা করো, তাহলে তোমার থিওরিটিক্যাল পার্ট যেমন কভার হচ্ছে, জারক বিজারক কোনটি গ্যাসীয়, কোনটা হচ্ছে তরল, কোনটা কঠিন, এই পোর্শনটা প্রাইমারি সেকেন্ডারি টেকনিকগুলা, ঠিক আছে, জারক বিজারক উভয়ের টেকনিকগুলা, এর সাথে ম্যাথমেটিক্যালের হিউজ একটা পোর্শন তুমি কিন্তু এখান থেকে কভার করতে পারতেছো। সো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। নেক্সট ক্লাসে হয়তো তোমাদের সাথে খুব ফাস্ট দেখা হয়ে যাবে ভাইয়ার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।